মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। বাজাত হবে যা শতাব্দান্তে, বাজাত হবে জানো না। নাচে তার মন এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না। একটার মন এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বারিতায় সেচন না। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বারিতায় সেচন না। মন একা যদি না পারিস, মন রাম প্রসাদকে ডেকে নে না। নাকা যদি মনরে আমার, একা যদি না পারিস, মন রাম প্রসাদকে সঙ্গে নে না। মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। তো আমাদের নীলাঞ্জনকে তো অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা গান এখানে পরিবেশন করানোর জন্য। তো আমরা সুস্থায়ী কৃষি পরিবারও কিন্তু এই পরিবারের মতনই আছি। তো একটা যেটা বলার মাঝে আমরা একটা কাটলেট আপনাদেরকে পরিবেশন করা হয়েছে, আর একটা চা, লাল রঙের চা। বিষয়টা বলতে পারবেন কি জিনিসটা? ওই কাটলেটটা খেলেন, কিসের কাটলেট খেলেন? না, মানে বেশিরভাগ লোকের আমার মনে হয় এটা বিষয়টা অজানা। হ্যাঁ, তো আমরা বলি খামালু বলে একটা ক্রপ আছে, যেটার জন্য কোনো সারও লাগে না, বিষও লাগে না, যার জন্য মানে অবহেলিত আর কি। এরকে লাগিয়ে দিলে আর গাছের মধ্যে তুলে দিলেই নিচে, মাটির নিচে হয়ে যায়, আর যখন খুশি কেটে তুলে নেওয়া যায়, তুলে নিয়ে বাড়িতে খাওয়া যায়। তো এই খামালুর বিভিন্ন রকমের কিন্তু রেসিপি বানানো যায়। তো তার মধ্যে থেকে একটা আমরা জাস্ট এখানে পরিবেশন করলাম। আর ওই লাল রঙের যে চা, এটাও কিন্তু এখন খুঁজলে বাজারে দু একটা জিনিস পাওয়া যাবে। এটার দাম হচ্ছে, অনেকে অনেক রকম ভাবে বলে, চুকুর বলে, কেউ টক ঢেঁড়স বলে, আবার যদি আপনি একটু আদিবাসীদের ওই অঞ্চলে চলে যান, ওরা বলে কুদরুম বলে। তো বিভিন্ন রকম ভাবে বলে। তো এই যে গাছটা টক ঢেঁড়স আমরা বলি,
তো এই টক ঢেঁড়সের দুরকম কালারের হয়, একটা লাল একটা সবুজ। তো দুটোই পেতে পারেন, আমাদের এখানেও পেতে পারেন, বাজারে গেলেও যদি পারেন একটু কিনতে পারেন। এর মধ্যেও কোনো রকম সার্ভিস দেওয়া হয় না, এবং এটার মধ্যে জলও লাগে না, মানে খুব বেশি জল লাগে না, বৃষ্টির জলেই এটা খুব সহজেই হতে পারে। কিন্তু এটা আপনি যে কোনো রকম ভাবেই খেতে পারেন। একটা হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিতে পারেন, আপনি চাটনি করে খেতে পারেন। এটার পাতা দিয়ে আপনি চা, যেটা আপনারা আজকে খেলেন, এটা কিন্তু ওই টক ঢেঁড়সের চাটাই খেলেন। এটা দিয়ে আপনি হেলথ ড্রিঙ্কস বানাতে পারেন, মানে বিভিন্ন রকম ভাবে এটা কিন্তু আপনারা পেতে পারেন। তো সেইটা যারা পাননি আমি বলবো তারাও একটু, যদি না পেয়ে থাকেন আমাদের এখানে রাখা আছে, তারাও খেয়ে যাবেন। আর সবাইকে অনুরোধ আপনাদের, আজকের আপনাদের জন্য যে আয়োজন, যে অবহেলিত খাবার মানে ফসল নিয়ে যে খাবার, সেইটা দয়া করে সব অনুরোধ পরিবারের পক্ষ থেকে যে অবশ্যই প্রত্যেকে তার স্বাদ গ্রহণ করে যাবে। না হলে কি হবে, আমাদের মানে কি বলবো, পরিবারে হয় না, পরিবারে গেলে যে অকল্যাণ হয়। হ্যাঁ, তো বিষয়টা সেই রকমই, পরিবারের অংশ, পরিবারে আমরা আছি, আমরা আরেকটু বৃহত্তর পরিবার তৈরি করতে চাইছি। তো সেই পরিবারের অংশ হিসেবে আপনারা যদি আমাদের সঙ্গে না থাকেন, রাগ করে চলে যান, তো একটু আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকুন। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ওই মানে অবহেলিত খাবারের দিকে নিয়ে যাওয়া যায়, তো একটু ধৈর্য ধরে, কিন্তু কেউ যাবেন না, এইটা আমাদের অনুরোধ পরিবারের তরফ থেকে। ঠিক আছে, বলো। আমি এবার ডেকে নিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন নিউট্রিশন এক্সপার্ট, মানে এইগুলো স্বাস্থ্যগুণ নিয়ে বা পুষ্টিগুণ নিয়ে আলোচনা করবেন, প্রিয়াঙ্গী লাইনি ম্যাডামকে। আপনি আসুন প্লিজ। আপনি কি বলবেন নাকি যে দেখাবেন? আসুন প্লিজ। এমনি বলতে পারেন বা আচ্ছা, আসছে, ঠিক আছে, যেরকম সুবিধা হবে, যেরকম সুবিধা। আপনি এমনি বললে ডিসকাস করে নিন, এটা রেখে আপনি ডিসকাশন করতে পারেন, যেরকম কনভিনিয়েন্ট হবে। ঠিক আছে। নমস্কার, ভেরি গুড আফটারনুন। মঞ্চে উপবিষ্ট যে সকল মাননীয় শ্রদ্ধেয় ব্যক্তিরা রয়েছেন, সকলকে আমার নমস্কার এবং প্রণাম জানাই। আজকে আমার মনে হয় ডু উই হ্যাভ আ মিক্সড অডিয়েন্স, সো আই ট্রাই টু স্পিক ইন a bit of both. So to begin with, I would like to congratulate DRCSC for this wonderful initiative of reviving and cultivating the neglected and underutilized crops. I would like to extend my heartfelt gratitude for making me a part of this initiative, and particularly আমি ডক্টর পল্লব দে মহাশয়ের কাছে কৃতজ্ঞ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা শেয়ার করার জন্য। তো আমাকে বেসিক্যালি যেটা বলতে বলা হয়েছে যে এই যে NUS যেগুলো নন বা অব্যবহৃত যে ফসলগুলো, আমরা সকাল থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা অলরেডি শুনছি এগুলো নিয়ে। তো এই যে এগুলোকে যে NUS যে underutilized, neglected and underutilized species crops, এইগুলোর যে গুণাগুণ বা I have been asked to talk about the nutritional benefits of these crops, but let me tell you, this is a very, very vast topic. I think how many crops are we dealing with currently? Nine crops. So and each of these crops would demand a separate session actually, if we have to talk in detail about their nutritional qualities and health benefits. So I'll try to highlight some of the basic salient
points and health benefits of some of these. But before I move into that, I would like to throw some light on why these NUS or underutilized crops are important, particularly আমরা দেখছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাস্টেনেবল লিভিং অ্যান্ড হেলদি ইটিং। তো এইগুলোর নিরিখে মানে এইগুলোর কনটেক্সটে এই ব্যবহৃত ফসলগুলো কতটা ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট ফ্রম দ্য নিউট্রিশনাল স্ট্যান্ড পয়েন্ট, নিউট্রিশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য নিউট্রিশনাল প্রবলেমস কারেন্টলি দ্যাট উই আর ডিলিং উইথ। So a little bit of that I would like to discuss. So we know that we have all heard of this saying, let food be thy medicine and medicine be thy food. Hippocrates, আমরা অনেক বছর আগে থেকেই মানুষ এই খাবারের ইম্পর্টেন্স the importance of healthy eating was recognized centuries ago. But despite of this recognition, we see that most of the modern diseases today that we have, the root cause of it is poor nutrition and unhealthy diet. তো সেটা আমাদের এই যে এখন যে মডার্ন যত আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারস হচ্ছে সেটা কিন্তু মূলে রয়েছে unhealthy diet. So if we look at India has a problem of a dual burden of malnutrition. So when we talk about malnutrition, on one hand we have undernutrition, severe wasting, stunting, underweight, all these, and on the other hand, due to rapid urbanization, due to change in lifestyle and food habits, increasing dependence on highly refined food and convenience foods which are good to taste, easy to prepare, easy to preserve, and actually very attractive also. So due to a shift in lifestyle and food habits, we are experiencing increase in incidences of obesity, overweight, and all the lifestyle diseases that are connected with bearing excess weight, like diabetes, certain types of cancers, heart diseases, and a whole lot of that. So that is also another form of malnutrition which we are combating with. And spanning across the spectrum, we have micronutrient related malnutrition or micronutrient deficiencies, which is known as hidden hunger. So when we see a very nice little fat, I wouldn't call fat, I would say healthy, chubby child, we think the child is very healthy. But actually the child is poorly nourished. হয়তো দেখতে মোটা, দেখতে হেলদি, কিন্তু তার মধ্যেও কিন্তু undernourishment রয়েছে in the form of micronutrient deficiencies. So basically there are various types of malnutrition which we are currently dealing with, and a lot of food and nutrition security issues which we are facing. So needless to say that we have widespread nutrition gaps. Indian diet আমরা যদি দেখি in most of the states as many as 11 essential nutrients are missing from our current diet, and almost 57% of the India's disease burden is due to unhealthy diets basically. And not only that, environmental concerns, that is also a very important aspect. আমরা already এটা নিয়ে অনেক আলোচনা সকাল থেকে হয়েছে, because the way we produce and consume food is pushing the planet and its system to the limits. So we need change. So talking about a healthy diet, আমি এখানে আপনারা অনেকেই এখন আমরা সকলেই জানি, আমরা প্রচুর এখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে সবাই সবকিছু নিয়ে কথা বলছে, কোনটা হেলদি, এইটা খান, এটা হেলদি, ওটা। তো কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে, হেলদি কিন্তু এই টার্মটা আমাদের কোনো একটা খাবার ইন আইসোলেশন দেখলে হবে না।
হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে হেলদি ডায়েট আমরা কখন বলবো, যে এই হেলদি ইটিং যে কথাটা, ইট ইজ আ প্র্যাকটিস বেসিক্যালি। সো when would we call a diet or when can we term a diet as healthy? So we have basic criteria. যেটা আমি বোঝানোর মানে for the ease of understanding I generally put it in this way. So একটা হচ্ছে it should be ভীষণ সব থেকে বেসিক যেটা, it should be adequate in calories or energy intake. আমরা যে ক্যালোরি খাচ্ছি সেটা আমাদের সমস্ত আমাদের যে কতটা অ্যাক্টিভিটি করছে এবং বাকি আমাদের হাইট ওয়েট সমস্ত অনুযায়ী যেন পর্যাপ্ত পরিমাণে হয়, বেশি না কম নয়। তো এনার্জি ইনটেকটা প্রপার থাকতে হবে। এবার শুধু তাই নয়, আমাদের সারাদিনের ক্যালোরিটা আমরা কোথা থেকে পাচ্ছি বা কিভাবে পাচ্ছি। আমরা ভাবছি শুধু প্রোটিন খুব হেলদি, আমরা কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিলাম, আমরা ফ্যাট খেলাম না। So that is not healthy. It has to be balanced. The calories have to be balanced from all the macronutrients. Carbohydrate, protein, fat এর সঠিক যে proportion সেটা হতে হবে। শুধু তাই হলো না, সেটা অ্যাচিভ করা যদিও বা সহজ, যেখানে অসুবিধা হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট গ্যাপস গুলো বা মাইক্রোনিউট্রিয়েন্ট সঠিক পরিমাণে আসছে কিনা সেটা আরেকটা। তো তার জন্য থার্ড যে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা ফুড চয়েস কিভাবে করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড WHO says a healthy diet must be, এইগুলো ছাড়াও a healthy diet must be affordable one. It should be based on locally available foodstuffs. আমি প্রচুর মানে এক্সোটিক খাবারের কথা বলছি। আমি যখন পেশেন্টদের সাথে তো রেগুলার যখন মানে কথা বলি তখন আমি বলেন যে আমি কিউই খাচ্ছি, আমি নানা রকম এক্সোটিক ফলের কথা জিজ্ঞেস করেন, বাট উই ডোন্ট টক অ্যাবাউট পেয়ারা। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট যে কত মানে দ্য ফুড স্টাফস হ্যাভ টু বি লোকালি অ্যাভেলেবল অ্যান্ড মিট কালচারাল প্রেফারেন্সেস। হ্যাঁ, তো আমি বলে দিলাম আপনি স্যালাড খান, আপনার ওজন কমানোর জন্য আপনি স্যালাড খান, কিন্তু আমরা কি ওই ধরনের স্যালাড খাই? স্যালাডটা কি সেটা সেটা একটা আলাদা আলোচনার অনেক করা যেতে পারে, কত রকম ভাবে হতে পারে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমরা সারাদিনে আমাদের কালচারে, আমাদের বাঙালি ডায়েটে আমরা যা যা খেতে অভ্যস্ত, হ্যাঁ, সেটা কিন্তু সেই অনুযায়ী হবে। তো মানে ইট শুড মিট কালচারাল প্রেফারেন্সেস। তো এইটা খুব ইম্পর্টেন্ট। তো তবেই এইসব ক্রাইটেরিয়া গুলো মিট করলে তবেই আমরা সেটাকে হেলদি বলবো, আদারওয়াইজ নয়। আর যেটার কথা আমরা সব সময় বলছি, এখন বেশি করে আলোচনা হচ্ছে যে সাস্টেইনেবল নিউট্রিশন। শুধু নিজের কথা ভাবলে হবে না, আমাদের এনভায়রনমেন্টের কথাও ভাবতে হবে। তো সাস্টেইনেবিলিটি অনেকগুলো প্যারামিটার আছে, environmental point of view থেকে, from the point of view economic point of view, that is also very important. So sustainable nutrition is very important. Now এতগুলো কথা বলার একটাই মানে কারণ, সেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে কেন এই NUS গুলো ইম্পর্টেন্ট। তো তার আগে আরেকটা কথা বলি, সেটা মানে খুব ইম্পর্টেন্ট। অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা ব্যালেন্স ডায়েট হচ্ছে কিনা বা আমরা সব মাইক্রোনিউট্রিয়েন্টস পাচ্ছি কিনা সেটা বুঝবো কি করে? আমরা তো অত রোজ তো ক্যালকুলেট করে খাবো না, এখন কি করে সহজ পদ্ধতিতে বুঝবো? তো সেটার একটা সহজ উত্তর হলো ডায়েট, মানে ডায়েটারি ডাইভার্সিটি বলি, মানে ডাইভার্সিফাই ইয়োর ডায়েট। হ্যাঁ, যত রকমের খাবার আপনি ইনক্লুড করতে পারবেন আপনার রোজকার ডায়েটে, মানে আপনি এক ধরনের খাবার খাচ্ছেন, রোজই আমি রুটি সবজি মানে রুটি আলুর তরকারি খাচ্ছি, মানে রোজই আমি এক ধরনের ডাল খাচ্ছি, আমার মানে তো সেইটা কিন্তু খুব একটা মানে চান্সেস আর যে সেইখান থেকে আমরা সব সময় যে সমস্ত নিউট্রিশন পাবো তা নয়। হয়তো ওভারঅল নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট গুলো মিট করবে, কিন্তু কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের তারতম্য থেকে যেতে পারে। তো দ্যাট ইজ ওয়াই ডায়েটারি ডাইভার্সিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। এখন আমরা জানি বিভিন্ন ফুড গ্রুপের ব্যাপারে, হ্যাঁ, বিভিন্ন ফুড গ্রুপ হচ্ছে মানে basically the different foods are classified or grouped into a single group based on their nutritional composition. So we have the cereal and starchy food group, bhat, ruti,
ডালিয়া, বিভিন্ন মিলেটস, আলু এবং যে স্টার্চি ভেজিটেবলস গুলো আছে তো সেইগুলো একটা গ্রুপ, পালসেস একটা গ্রুপ, শাকসবজি ভেজিটেবলস এটা একটা গ্রুপ, অ্যানিমাল ফুড গ্রুপ অ্যান্ড সো অন। তো আমাদেরকে দেখতে হবে যে আমরা সবকটা ফুড গ্রুপ যেন ইনক্লুড করি। শুধু তাই নয়, প্রত্যেকটা ফুড গ্রুপ থেকে যেন আমরা চেঞ্জ করতে থাকি। যেটা বলছেন রোজই আমি মসুর ডাল খাচ্ছি সেরকম না, আমরা চেঞ্জ করে করে খাবো। তো এটার একটা মানে there is a current challenge in this dietary diversification is India's food system is heavily focused on a few staple crops. হ্যাঁ, এইটা আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে। তো so basically there is an agro-diversity gap. So out of 30,000 edible plant species, only 150 are commercially cultivated. So একটা example হচ্ছে out of the globally the calories that people take in, 60% of the calories come from just 4 crops: rice, wheat, maize, potato. So we have so many species which are locally available, which we have been talking about. So why not explore them? So these are the NUS or the neglected and underutilized crops. I would like to put it in this way, that these are hidden talents overshadowed by the star crops. So they are also known as এগুলোকে orphan crops বলা হয়। তো এইগুলো মানে basically we need to revive the NUS, that is very important, reviving the NUS crops, because that will help us combat the nutritional and hunger issues that we are having currently. Many of these crops are climate resilient, and they can thrive in degraded soils, harsh climates. They take less water. They enhance biodiversity, offering resilience and climate stress. There are a lot of benefits. There, apart from nutritional and environmental, there are social and economical benefits. But there are challenges to adoption. তো ওইগুলোর যে কি করে ওটা আরো পপুলারাইজ করা যায় সেই নিয়েও তো আমরা আলোচনা করছি এবং করব। তো এই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে কেন এগুলো নিয়ে এত আলোচনা করছি এবং এই হেলদি ইটিং আর এর মধ্যে কোথায় এদের জায়গাটা কোথায় সেইটা বোঝানোর জন্য। সো এবার আমি একটু খুব অল্প অল্প করে ছুঁয়ে যাব, কয়েকটা ক্রপ নিয়ে বলবো। তো একটা হচ্ছে এখন মরিঙ্গা নিয়ে খুব আলোচনা হয়, আমরা জানি মরিঙ্গা সুপার ফুড হিসেবে, আমরা তো সজনে ডাঁটা ছোট থেকে খেয়ে আসছি, কিন্তু আমরা জানি না যে অনেকেই আমরা ব্যবহার করি না যে moringa leaves, they can also be used in the traditional curries. আমরা ডালের মধ্যে দিয়ে খেতে পারি, আমরা চচ্চড়ির মধ্যে দিয়ে খেতে পারি, খুব একটা ইউটিলাইজ হতে আমি কমনলি দেখি না। সুতরাং বেসিক্যালি মরিঙ্গা সমস্ত leaves, fruits, flowers, immature, the pods, roots, all of them are edible. তো এর মধ্যে মেইন যে মিনারেল গুলো সেগুলো calcium is one of the most important or prominent minerals that is present. Potassium, all leafy vegetables are rich in potassium. Magnesium, iron, যদিও আয়রনটা খুব একটা it's not biologically its availability is a little poor, but it is a good source. Phosphorus, it's a good source of dietary fiber. Omega-3, ascorbic acid, vitamin C. এছাড়াও কিছু ফ্ল্যাভোনয়েডস আছে এর মধ্যে, tannins, isothiocyanates, saponins. These are bioactive compounds. তার beyond these leaves and these crops basically have functions beyond their traditional nutritional benefits. So they have medicinal or preventive medicinal value. So all these flavonoids act as antioxidants, anti-inflammatory if they have anti-inflammatory effect, antimicrobial, anti-carcinogenic and cardioprotective properties. So they are also protective against neurodegenerative disorders by reducing DNA damage. So these are some of the basic benefits of moringa, and nowadays we have
various products from Moringa supplements, capsules, Moringa leaf powder. I think I was fortunate enough to be present in the launching event of Moringa leaf powder, which DRCSC has, right? So Moringa leaf powder is an excellent product. Basically, I mean, if you are using the dry leaf, it's a good source of protein, and it has a very good amino acid profile. It has almost all the essential amino acid present, so it's a good source of protein. Obviously, সেটা fresh হিসেবে না, যখন আমরা dry leaf হিসেবে নিচ্ছি সেটার protein amountটা. হ্যাঁ, toxicity report generally মানে these leaves are relatively safe, but dose-টা আমরা এখনো জানি না. So I think বোধহয় 5 grams to 30 grams. This is the range that has been used in various studies, but the exact dose has not yet been established. So we need more research, more clinical trials on these. Basically, these have a lot of potential. So we need to understand certain things that, how will they behave in a food matrix? আমরা যখন কোনো খাবারের সাথে এটা মেশাবো, তখন এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড গুলো কতটা অ্যাভেলেবল হবে বা হবে না, সেটা কার্যকারিতাটা কতটা থাকবে, বা সেই খাবারের যে অর্গানোলেপটিক প্রপার্টিজ আমরা বলি, তার টেস্ট, টেক্সচার, ফ্লেভার অ্যান্ড ওভারঅল লুক অ্যান্ড ফিল, সেটা কেমন হবে, এইগুলো গবেষণার বিষয়. সো উই হ্যাভ আ লট অফ স্কোপ ফর রিসার্চ as well. So this is one of the products that DRCSC is also having. Now another crop is lal shak বা note shak, amaranth. Amaranth বীজও আমরা জানি সেটাও edible. We are talking about the leaves. যে কোনো leafy vegetable জানি that is rich, leafy vegetables are rich in folate. Basically all leafy vegetables are low in calories, they are low glycemic. তো ডায়াবেটিক বা যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের ডায়েটে যদি বেশ কিছুটা লিফি ভেজিটেবল থাকে, তাহলে সেটা weight regulation and blood sugar management-এও help করবে. And of course these are nutrient dense. So again we come across the same nutrients, magnesium. All leafy vegetables are rich in magnesium, iron, calcium and potassium. একটাই জিনিস মনে রাখতে হবে যে এটা খুব obviously iron, calcium ভালো পরিমাণে আছে, কিন্তু সবটা absorption হয় না. We can use methods such as, or we can use vitamin C, একটু লেবু যদি আমরা এইগুলোর সাথে ব্যবহার করতে পারি, তাহলে that increases the bioavailability of, or the availability or the absorption of iron from these sources. Again, amaranth leaves are a great source of vitamin A, vitamin C, vitamin K. And এই যে লাল যে রংটা, সেটা বিটালিন বলে একটা পিগমেন্ট থাকছে, সেটার জন্য এটা রংটা এরকম সুন্দর একটা হয়. And so basically this pigment and several phenolic compounds which are present, they act as antioxidant, anti-inflammatory, so they are beneficial for immune health, eye health, bone health, heart health, and a lot of other associated benefits. Now this is a very interesting, again actually I wanted to show you the presentation, but I guess এটার ব্যবস্থাটা করা যায়নি. তো anyway, next আমরা যেটা নিয়ে কথা বলবো হচ্ছে winged bee. What is এটা বাংলায় কি বলে এটাকে? হ্যাঁ, কামরাঙা শিম. হ্যাঁ, because it resembles কামরাঙার মতন দেখতে, and it is known as a single species supermarket or one stop supermarket, because এটা প্রায় সবটাই খাওয়া যায়. মরিঙ্গার মতন এটার লিভ আমরা শাকটা খেতে পারি, পাতাগুলো খেতে পারি, ফুলটা খেতে পারি, পডস যেগুলো যে অ্যাকচুয়াল যে শিমটা সেটা খেতে পারি, বীজগুলো আলাদা করে একটা ডাল হিসেবে খাওয়া যেতে পারে, সেগুলোকে ড্রাই করে. ইভেন দ্য রুটস আর এডিবল. So again, these are low glycemic, they are rich in dietary fiber, vitamin C, folate, the B vitamins, vitamin A, vitamin E. They are also rich in protein. The seeds are rich in protein. Again, I'm not repeating the minerals. They are rich in magnesium, calcium,
potassium, then manganese, copper, zinc, এই সমস্ত মিনারেল গুলো খুব ভালো পরিমাণে প্রেজেন্ট থাকছে। And very interestingly, these are known as the soybean of the tropics, because winged beans, they are very similar, nutritionally similar to soyabeans. In fact, they are nutritional duplicates of soyabeans. So আমাদের একটা খুব রিজনাল ভেরিয়েশন অফ সয়াবিন আমরা এইটা থেকে হতে পারে, তো এটা যদি আমরা ব্যবহার করতে পারি। সো সয়াবিন তো আমরা খুব কমন এখন আমাদের বাঙালি ডায়েটের মধ্যে হয়ে গেছে, বাট দিস ইজ আ ভেরি convenient and local substitute of soybean. So again, it has a lot of polyphenols which act as antioxidants, and it has anti-cancer properties, immune supportive properties, and of course anti-diabetic properties. All of these vegetables basically will have anti-diabetic properties. Ekta hocche because of their fiber content, and second is because of their polyphenolic content, which indirectly by reducing inflammation, they influence the process that leads to development of diabetes and the other chronic diseases that we are talking about. Now, another crop is মুগ। আমরা খুব কমনলি এটা আমাদের মোটামুটি স্টেপল ডায়েটের মধ্যে আমরা রাখি মুগ ডাল, কিন্তু আমরা হয়তো যত রকম ভাবে এটাকে ব্যবহার করা যায় তত রকম ভাবে করি না। ডাল হিসেবে আমরা খাই, কিন্তু আমরা স্প্রাউটসটা হয়তো তত রেগুলারলি খাই না। তো স্প্রাউট হিসেবে যদি আমরা মুগ ডালকে মানে মুগের যে দানাগুলোকে খেতে পারি, তাহলে তার নিউট্রিশনাল ভ্যালুটা আরো অনেকটা বেড়ে যায়, ডাইজেস্টিবিলিটিটা ইনক্রিজ করে। So sprouting is very important. So moong dal, we all know moong is a very good source of protein and very good, it has a very good digestibility. Baki daler tulonaয় মুগের digestibility-টা খুব ভালো, and it can be a complete protein when paired with cereals. So we get all the essential amino acids. It is particularly rich in phenylalanine, leucine, lysine, valine, isoleucine, the branch chain amino acids which support muscle growth and repair. Again, this is a good source of dietary fiber and has a good share of soluble fibers as well. So these soluble fibers have the ability to influence our gut flora, and they act as prebiotics. So gut flora regulation is very important, and through gut flora regulation a lot of other benefits can be achieved. That is, it has hypocholesterolemic effect, it has anti-tumor effects, it has of course the flavonoids which are present offer antioxidant and anti-inflammatory effects as well, and of course they have a good quantity of minerals which we have already talked about. So again, lesser yam, আপনারা অলরেডি একটা বোধহয় কিছু কাটলেট খেলেন, লেসার ইয়াম খুব একটা আমরা ইউজ করি না। ইট ইজ আ ভেরি গুড সোর্স অফ হেলদি কার্বোহাইড্রেটস অ্যান্ড এ গুড সোর্স অফ ক্যালোরিজ, হেলদি ক্যালোরিজ। সো আমি একটাই বলবো যে এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সলিউবল ফাইবার থাকে which is known as inulin, which is again a very good prebiotic. Prebiotic আপনারা হয়তো অনেকেই টার্মটা শুনেছেন। আমরা প্রোবায়োটিক নিয়ে খুব মাথা ঘামাই এখন, কিন্তু প্রোবায়োটিকের সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট হয় যে প্রিবায়োটিক ইজ দ্য ফুড উইচ প্রমোটস দ্য gut bacteria, growth of the good gut bacteria. So prebiotics are very important, and lesser and yam hamado is a very good source of it. আচ্ছা, আমি শেষ করব, বলছিলাম যে এগুলোর সমস্ত মানে প্রচুর আলোচনা করতে গেলে অনেক আলোচনা হয়ে যায়। তো মোটামুটি যেটা আমার বলার, টু সামারাইজ, দিজ আর কনসেন্ট্রেটেড সোর্স অফ ডিফারেন্ট মিনারেলস, vitamins, and most of these are low glycemic. Some of them are good source of protein, some of them are good source of healthy carbohydrates. So they can be used to diversify the diet as we were talking about, so that the nutritional gaps are filled. শুধু লাস্টে আমি একটা জিনিস নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে যে
ঝিঙে, রিচ গোট, দিস ইজ আনাদার ক্রপ which we are dealing with, right? So ঝিঙেটা আমরা মোটামুটি বাঙালি ডায়েটে থাকে, কিন্তু যেটা আমরা খুব একটা ইয়ে করি না, মানে গুরুত্ব দিই না। আমরা যে স্যালাডের কথা বলছিলাম, এটা আমি সমস্ত পেশেন্টদের বলি। আর আরেকটা জিনিস হচ্ছে, সকলে যে ওই যে কাঁচা সবজি বা যে ট্র্যাডিশনালি আমরা স্যালাড বলতে যা বুঝি সেটা যে হজম করতে পারবেন তার কোনো মানে নেই। কিন্তু আমরা যদি এই ধরনের মানে ওই ঝিঙের মতন কিছু গোট ভেজিটেবল যদি আমরা, যেটা বাঙালিদের খুব ট্র্যাডিশনাল ডায়েটে আমরা যেটা দেখে থাকি সেদ্ধ, ভাতে সেদ্ধ, তো এটা যদি আমরা ভাতে সেদ্ধ দিয়ে খেতে পারি, দ্যাট ইজ অলসো ফর্ম অফ আ স্যালাড। আর ঝিঙে হচ্ছে এমন একটি সবজি, ইটস নট ভেরি হাই ইন ফাইবার। আপনারা হয়তো নেটে দেখলে দেখবেন অনেক কিছু লেখা আছে গুড সোর্স অফ ফাইবার এটসেট্রা এটসেট্রা, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট। কিন্তু তার একটা অন্য বেনিফিট আছে। যারা মানে ইটস ইজি টু ডাইজেস্ট, যাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা আছে, সফট ডায়েটের এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, একটা পার্ট এই ঝিঙেটা ব্যবহার করা যেতে পারে। ইট হ্যাজ এ ভেরি হাই ওয়াটার কন্টেন্ট, সো এটা মানে গরমকালের সবজি হিসেবে মানে হাইড্রেশন প্রোভাইড করতে খুব সাহায্য করে। অ্যান্ড অফকোর্স যেহেতু এর মধ্যে পটাশিয়াম রয়েছে কিন্তু অন্যান্য সবজির তুলনায় কম, এটা কিডনি ফ্রেন্ডলিও বটে। যাদের কিডনির সমস্যা আছে তারা এই ঝিঙেটা খুব ইয়ে করে মানে নির্দ্বিধায় আপনারা ইনক্লুড করতে পারেন। তো এইটুকুনি বলার, অনেক আরো অনেক ক্রপ আছে যেগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যায়। তো এবারে মানে আশা করব যে আপনারা প্র্যাকটিক্যালি সেগুলোকে খেয়ে এনজয় করে মানে সেই ফিডব্যাক গুলো দেবেন যে কেমন লাগলো। আর আরেকটা কথা আমি বলতে চাই, I again want to congratulate this initiative all the more because whenever we go to different nutrition symposiums, বড় বড় কনফারেন্সে যাই, আমরা অনেক নিউট্রিশন নিয়ে, হেলদি ইটিং নিয়ে, বিভিন্ন নিয়ে কথা বলি, কিন্তু সেখানে মেনুগুলো কিন্তু সেরকম হেলদি হয় না। তো আজকে যে মেনু রয়েছে সেটা দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, থ্যাংকস টু অল অফ ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। থ্যাংক ইউ প্রিয়াঙ্গী। উনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অনেক প্রোগ্রামে উনি এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন নিউট্রিশন নিয়ে। অনেক বড় সাবজেক্ট, সেজন্য এটা নিয়ে আরো বিশদভাবে কথা বলার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ছোট্ট করে একটা সেশন, সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে। আমরা যে খাবারটা খাচ্ছি, শুধু চাষবাস নয়, যে খাবারটা আমরা খাচ্ছি সেটা কতখানি নিরাপদ, সেটা নিয়ে আমাদের মধ্যে দুজন রয়েছেন। একজন হচ্ছে বিবর্তন দা আর জয়ন্ত আছে দুজনে। আমি ওনাদেরকে দুজনকেই ডাকবো, বা আপনারা ভাগ করে নিন সেশন থেকে। খুব সংক্ষেপে কমন অ্যাডাল্টারেশন এবং নিরাপদ খাবার নিয়ে যেগুলো জানার দরকার, কুইক অ্যাওয়ারনেস এর টিপস কিছু। এমনিতে ওনারা প্রোগ্রাম করেন অনেক বড় করে, কিন্তু এখানে সেটা নেই। এখানের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, জৈব খাবারের সঙ্গে লিঙ্ক রয়েছে, মানে খাবারটা যেটা খাচ্ছি সেটা ভালো এবং নিরাপদ কিনা, সেই জন্য সেটাকে লিঙ্ক করার জন্য এই সেশনটাকে রাখা হয়েছে। প্লিজ বিবর্তন একটু আসুন। হ্যাঁ, আমি যখন একটা স্কোপ পেয়েছি, আমার একটা প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে ভূটেন্দুদা কতগুলো বক্তব্য রেখেছেন, বক্তব্যে প্রথম কথা হচ্ছে শীত প্রিজার্ভ করা যাবে না। আপনি আবাসন প্রকল্প করবেন, কোথায় তাহলে শীত প্রকল্প করবেন? সব তো ঢালাইয়ের বাড়ি হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে। যে বাঁশের খুঁটিতে শীত রাখা হতো, সে বাঁশের খুঁটি তো নেই, তাহলে শীতটা রাখবেন কোথায়? সেকেন্ড হচ্ছে যে ভয়ঙ্কর একটা বিষয়, আপনারা আজকে আমরা যেখানে এখানে যতজন লোক এসছি, যতজন মানুষ আছি, একটা কাজ করুন তো, আমরা সবাই রিফিউজ দ্য প্লাস্টিক করুন। আমি প্লাস্টিক নিই না, কোনো প্লাস্টিক আমি কোনোদিন নিই না, আপনি জোর করে দিলেও দেবে না। আমি প্লাস্টিক নেবো না, এইটা শপথ দিই। রিফিউজ দ্য প্লাস্টিক, মানে প্লাস্টিক রিফিউজ করতে হবে এবং বলিষ্ঠতার সাথে দাঁড়িয়ে বলতে হবে। দেখবেন ও দিতে গেলে বলবে যে আমি প্লাস্টিক নেবো না। এই শপথটা নিন, প্লাস্টিক নেবো না এটা বলতে হবে, সে শপিং মল হোক যেখানে হোক, প্লাস্টিক নেবো না। তাহলে এটা
একটা প্লাস্টিকের বিরুদ্ধে জোর লড়াই হবে। সেকেন্ড হচ্ছে যে রাউন্ড আপ বলে একটা জিনিস ব্যবহার হয়, যেটা রেল এখন ম্যাক্সিমাম কিনছে এবং সমস্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রজেক্টে রাউন্ড আপ ব্যবহার হয়। এই রাউন্ড আপটা ব্যবহার কি বন্ধ করা যাবে? এটা কিন্তু আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে একটা বড় বিষয়। আমরা যদি রাউন্ড আপটাকে না আটকাতে পারি, কেন রাউন্ড আপ দিয়ে গ্রামের কৃষক মেয়েরাও সুইসাইড করছে, একটা ঘাস পচা একটা অমুক পচা, এরকম একটা বিষয় রাউন্ড আপ দিয়ে মূল সাইড তৈরি করে। এইটা যদি বন্ধ না করতে পারি আমরা, আমাদের এই আন্দোলন এগুলো খুব মুশকিল। আর একটা খাওয়ার সাথে গ্লাইসেমিক ইন্ডেক্স একটা খুব প্রচলিত, যেখানে 97% লোকের সুগার আছে। এই সুগারের সাথে ডায়েটের একটা ফ্যাক্টর গুলো রয়েছে, এগুলো মনে হচ্ছে। আচ্ছা, এবার আমাদের একদম পয়েন্টে চলে আসি, খুব অল্প করে বলতে বলেছেন উনি। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা একটা কাগজ পেয়েছেন, দেখুন লাল, তার মধ্যে পরিষ্কার বাংলাতে খুব সহজ সরল ভাবে আপনি কেমিস্ট্রি না জানলে পরেও আপনি বাড়িতে এই পরীক্ষাগুলো করে দিতে পারবেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আপনার বাড়িতে যে দুধটা আসে, সেই দুধটা একটা মাল্টিনেশনাল কোম্পানি কিংবা বড় একটা কোম্পানি দেয়, প্যাকেট দুধ দেয়। আপনি বাজার থেকে এই দুধটা টেস্ট করার জন্য একটা ল্যাক্টোমিটার কিনুন তো দেখি। আপনি কালকেই চলে যাবেন যে ওই মার্কেটে বিভিন্ন এর সামনে যে মার্কেটটা আছে, কেমিক্যাল মার্কেট, ওখানে গিয়ে বলবেন আমি একটা ল্যাক্টোমিটার কিনতে চাই। দেখুন আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বললাম পাবেন না। তার মানে কোথায় চলে গেছে বিষয়টা দেখুন, কত গভীরে। একটা দুধটা মাপার জন্য ল্যাক্টোমিটার নেই, কিন্তু বাড়ির যে গোয়ালাটা দুধ দিত তাকে আপনি খুব ডাটাতেন, বলতেন যে কি ব্যাপার, এই দুধ দেখি তো, কাঁচের গ্লাসে দুধ দিয়ে ল্যাক্টোমিটার দিয়ে দেখতেন সাতের পাঠ হলো কিনা, এরকম ব্যাপার। তা এই কাগজটা আপনারা ভালো করে সংগ্রহ করে নিন, করে নিয়ে শুধু কিছু বলতে হবে না, এটা শুধু বললে পরেই কাজ হবে এক। আর সেকেন্ড দিক হচ্ছে যে খাবার, মানে এই ওই কাগজটা ভালো করে পড়লে পরেই, ওই কাগজটা আমাদেরই ডিজাইন করা, আমরাই ডিজাইন করেছি সহজ সরল বাংলায়। বাড়ির যে মহিলা, সে যাতে ওই কাগজটা পড়ে বিভিন্ন রকম বাজার করতে গেলে পরেও সে যাতে ধরতে পারে। আর একটা হচ্ছে যে ফাস্টফুডের আমি পক্ষে, আপনারা সবাই বলুন সে কি ফাস্টফুডের দুই পক্ষে মানে। আচ্ছা বলে কিন্তু একটু নারকেলের কোড়া, একটু মুড়ি আর একটু চিনি আমি রাস্তায় দাঁড়িয়ে ফাস্ট খেলাম, ফাস্টফুড হতে পারে না? এটা একটু খিচুড়ি, তার সাথে একটু মাছের ডিমের বড়া, ফাস্টফুড হতে পারে না এটা? তাহলে ফাস্টফুডের কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। ফাস্টফুড ওইটা ওই ফাস্টফুড বলে কোনো কিছু একটা দেখে দিয়েছি, যেমন কতগুলো জিনিস, হ্যাঁ, পেশেন্ট পার্টি, পরিযায়ী শ্রমিক, এইসব টার্মোলজি কোথা থেকে এসছে আমার মাথায় নেই। আমি আই ডোন্ট বিলিভ পরিযায়ী পাখি হয়, পরিযায়ী শ্রমিক হয় না। তেমনি অনেক বিষয়গুলো গুলিয়ে দেওয়া হয়। থার্ড হচ্ছে সবকিছু আলোচনা হয়েছে, কিন্তু মাছ দিয়ে আলোচনা হয়নি। কিন্তু মাছে আজকে কত ভেজাল দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যে চিংড়ি মাছটা খান, সেই চিংড়ি মাছটা ওস্তাদ বলে একটা কেমিক্যাল দিয়ে ধরা হয়, এবং সেই ওস্তাদ কেমিক্যালটা ওই চিংড়ি মাছের মধ্যে থাকে, গলদা বাগদা যা করেন না কেন। এখন যারা জেলে তারা একটু অলস হয়ে গেছে, পুকুরে মাছ ধরতে গিয়ে ওস্তাদ দিচ্ছে, দিয়ে মাছ ধরছে, সেই মাছটা আপনারা খাচ্ছেন। বাঁচবেন কোথায়? সেই জায়গাগুলো যদি না ধরতে পারেন, তাহলে পরে প্রাকৃতিক ও প্রকৃতিগত ভাবে এবং যেভাবে চাষ হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই চাষকে বন্ধ করতে গেলে পরে আমাদের মনে হয় যে এই যে আজকে যে আলোচনাটা এই ঘরটাতে হচ্ছে কলকাতার এরকম একটা সুন্দর জায়গাতে, সেটা হলে হবে না। যত হাট আছে সেই হাটে এইসব বিখ্যাত মানুষদেরকে আসতে হবে, প্লেন আড্ডা হবে, হাটে আড্ডা। এই আড্ডার মধ্যে দিয়ে অনেক কিছু এসে যাবে, সবাই জেনে যাবে বিষয়টা যে কি করতে হবে কি করতে হবে না। এবং যখন বিশেষজ্ঞরা বলছে, কৃষকরা মাথা নিচু করে শুনবে, হ্যাঁ সত্যি তো এটা হতে পারে, এবং তারা তো ম্যাথমেটিক্যালি বলবেন। বললে পরে আমি সুগত বাবুর বক্তৃতা শুনছিলাম, আমার এত ভালো লাগছিল, এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাবে উনি বললেন। এটাই যদি কোনো হাটে কিংবা মাঠে গিয়ে কোনো কৃষককে বলেন, তাহলে কিন্তু আমরা দারুণভাবে উপকৃত হতে পারবো। ব্যাস এইটুকু। নমস্কার। আচ্ছা, রবীন্দ্র কিছু বললো, রবিদা বলুন। বলছি যে আপনি বললেন যে বীজ রাখতে পারবো না, হ্যাঁ ঠিক না দাদা। মাটির ভাড়ে আমরা বহুকাল ধরে রাখছি, আজকে 10,000 বছর ধরে রাখছি। না, সবচেয়ে ভালো কিন্তু বাঁশের খুঁটিতে। এক মিনিট। সেকেন্ড আপনি বললেন মাছ, হ্যাঁ আমি জানি না মাছটা সম্বন্ধে, আপনি তো মাছটা অনেকখানি বেশি কাজ করেন। হ্যাঁ বলুন। আমি যেটুকুন কাজ করেছি তাই দেখছি রাত্রি 2টোর পর থেকে
পুকুরে বা জলাশয়, যে কোনো জলাশয়ে রাত্রি 2টোর পর থেকে অক্সিজেন কমে যায়। ঠিক। আমাদের যে মাছ, যে কাঠ জাতীয় মানে কাতলা, রুই এবং মৃগেল, এরা যে 3টে স্টেজে বসবাস করে, এটা কিন্তু তখন কিন্তু একটা স্টেজে সবাই চলে আসে। ঠিক আছে, রাত্রি 2টোর পর থেকে যে কোনো মাছকেই ধরুন না কেন, সে কিন্তু জলের ওপরে উঠে যাবে, কারণ অক্সিজেন ক্রাইসিস জন্য রাত্রি 2টোর পর থেকে এটা হবেই। সুতরাং এই যে মাছকে ওরা এটা ছাড়া হবে না, এ কথাটা কিন্তু ঠিক হলো না। একদম না, আপনি যেটা বলেছেন সেটা রাইট, একদম ঠিকঠাক কথা। এটাই আমাদের পুরোর একটা পদ্ধতি ছিল, কিন্তু কনসেপ্টটা পাল্টে গেছে দাদা। এখন নদীতে মানে গঙ্গায় আপনি কি করবেন? গঙ্গা তো সেম অবস্থা। আমি বলছি আপনাকে, ওখানে অক্সিজেনের ক্রাইসিস হচ্ছে। আমাদের একটা এই ধ্বংসাত্মক মৎস্য শিকার নিয়ে আমাদের একটা বড় মুভমেন্ট চলছে, এবং সেটা নিয়ে ছোট জাল এবং এটা নিয়ে একটা অনেক বড় মুভমেন্ট চলছে। আপনি একদিন আসুন, তাহলে অনেক বড় মুভমেন্ট চলছে এটা নিয়ে, যে ধ্বংসাত্মক মৎস্য শিকার এবং সারের দোকান থেকে এই ধরনের বীজ তেল দেওয়া, এটা থানা পুলিশ কেস হচ্ছে বিভিন্ন আপনি বললেন রাউন্ড আপের কথা। গ্লাইফোসেট নিয়ে তো আমরা 3 বছর ধরে লড়াই করে, তো অন্তত আমার যতটুকু মনে আছে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়েছিল যে কৃষিতে ব্যবহার হবে না। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট সে যদি বলে রেলকে ব্যবহার করতে, আমি তো তাকে স্টপ করতে পারবো না। না ঠিক, কিন্তু এটা হচ্ছে, আমি শুধু ইনফরমেশন দিলাম। আপনি সেই গ্লাইফোসেট গ্লাইফোসেট আপনি ব্যবহার করবেন কৃষিতে, এবং কৃষিতে মানে আপনার পাড়াতে কোনো দোকানদার বিক্রি করছে? হ্যাঁ করছে তো। এবং চিরকাল তো আমি দেখে এসেছি যে গ্লাইফোসেট যখন বিক্রি করে, তারা কিন্তু বারবার বলে এটা হচ্ছে কি পচা, না ঘাস মারার ওষুধ। ঠিক। পুরুলিয়াতে আমি দেখেছি, বাঁকুড়াতে দেখেছি, ওরা বলে ঘাস মারার ওষুধ। একদম। দোকানদাররা বলে ঘাস মারার ওষুধ। একদম। তা ঘাস মার এই যে লোকগুলোর যে ল্যাঙ্গুয়েজ ছিল, যে দোকানদার গুলো ছিল, দোকানদার তো কোটি কোটি না, আপনি কেন বলতে পারছেন দোকানদারকে তুমি ঘাস মারার ওষুধ বা এই গ্লাইফোসেট বিক্রি করতে পারবে না? ও বলছে মনসান্টো করছে, আমি বিক্রি করছি। মনসান্টো তাহলে পারমিশন নেই পশ্চিমবঙ্গ সরকারের। সেই আপনি যদি বলেন পশ্চিমবঙ্গ সরকার হয়তো ব্যান করেছে, কিন্তু আপনাকে আমি বলুন কেন্দ্রীয় সরকার প্রচুর পরিমাণে এবং ডিফেন্স কিনছে, বিএসএফ কিনছে তো। বিএসএফ এখন খাটে না, স্প্রে করে দেয়। বর্ডারের পাশে গিয়ে দেখবেন সব ঘাস লাল হয়ে আছে। যাও, আমি মাঠে ঘাটে কোনো লোক হয়তো কিছু বুলবুলি হয়ে যাবে, একদম খবর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কথা বললাম, আপনারা প্রত্যেকে দুটো জিনিস আজকে শপথ দিয়ে যান এখান থেকে, রিফিউজ দ্য প্লাস্টিক। যে আপনাকে প্লাস্টিকটা দিতে যাবে, আমি দেবো না ভাই প্লাস্টিক, রুমালটা খুলে বেঁধে নেবেন, যদি কোনো ব্যাগ না থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ রবীন্দ্র পরে কথা বলবেন, ঠিক আছে, মানে বলা যাবে। আছেন, উনি আছেন, বিবর্তনদা আছেন, যদি মনে হয় বিবর্তনদার সঙ্গে একটু আলাদা করে একটু কথা বলে নিলে আমার। হ্যাঁ মানে খাবার সময় এগিয়ে আসছে, তো আমরা চেষ্টা করছি খাবার সময়টাকে যাতে ঠিকঠাক সময় করা যায় আর কি, ওই জন্য। হ্যাঁ তো সেইটাই তো, এর পরের যেটা আছে সেটা। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি, সময় কমে যাচ্ছে, খিদেও পাচ্ছে, নেক্সট সেশনে চলে যাবো। আমি দুজনকে ডাকবো, মানে ওনারা আমাদের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত রয়েছে। একজন হচ্ছে পৌষ্টিক লাইফ সুদীপ চ্যাটার্জি, আর বাদাবন থেকে অজন্তা দি, প্লিজ আসুন। হ্যাঁ, আমি অজন্তা দিকে ডাকছি। আপনারা অনেক কাজের সঙ্গে যুক্ত, আমাদের নিউজ বলে একটি সংস্থা আছে, সেটা অজন্তা দি লিড করছেন, এবং দু রকমের এক্সপিরিয়েন্স, মানে দু ধরনের জিনিস রয়েছে। এটা একটা কাইন্ড অফ ওপেন ডিসকাশন, যেখানে ইস্যুটা হচ্ছে যে এই যে অর্গানিক প্রডিউসেস, সেগুলোর মার্কেটিং স্কোপ, চ্যালেঞ্জেস কি কি রয়েছে, কনজিউমার থেকে কি ধরনের ফিডব্যাক আপনারা পাচ্ছেন, কি ধরনের কাজ আমরা কনজিউমারের সঙ্গে আরো করতে পারি, কোন কোন এরিয়াগুলো নিয়ে, এটাকে নিয়ে কথা বলা। এটা কিন্তু ইন্টারেক্টিভ, মানে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা উঠে কিন্তু বলতে পারেন। আমি আবার বলছি, অজন্তা দি আছেন এবং সুদীপ আছে, দুজনেই ওনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই যে আমাদের অর্গানিক বা জৈব যে জিনিসগুলো, সেগুলোর মার্কেটিং এর স্কোপ কি রয়েছে, চ্যালেঞ্জেস কি ধরনের ফেস করছেন, কি ধরনের কনজিউমার বিহেভিয়ার আপনারা দেখছেন, কনজিউমার কি চাইছে, আরো কি আমরা করতে পারি, সেটা নিয়ে একটা টোটাল একটা এক্সপিরিয়েন্সটাকে এক জায়গায় আনা বা শেয়ার করা। ইন্টারেক্টিভ, আপনারা বলতে পারবেন, আপনাদের অনেকেই এসছেন চাষ, বা আপনারা সবাই কনজিউমার, আপনারা ইন্টারেক্ট করতে পারেন। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ পল্লব। উপস্থিত সবাইকে আমার প্রণাম, নমস্কার। আমার বন্ধু দোলা এবং আপনারা যারা এসেছেন আজকে একটা খুব মেঘলা বাদলা হাওয়া, তাও সত্যি উপেক্ষা করে সবাই আমরা আজকে জড়ো হয়েছি। আসলে সুস্থায়ী কৃষি পরিবার এই যে হাটটা আমরা এখানে তৈরি করা হয়েছে, সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের খাদ্যাভ্যাস সেটা বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক যে জোন সেটার দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ আমরা মাছে ভাতে বাঙালি এমনি এমনি নয়, আমাদের সুন্দরবন আছে, এত জল বা বিল বাওর, সেখান থেকেই আমরা মাছে ভাতে বাঙালি। আবার রাজস্থান, বিভিন্ন গুজরাট, ওখানে গেলে বজরা, মিলেট, হলদি কি সবজি এসব আমরা খাই। সেখানটাও তাদের অ্যাগ্রোক্লাইমেটিক যে প্রোডাকশন সেটা যেটা চলে, তাদের সেখানকার ক্লাইমেট সবকিছুর সঙ্গে মানানসইভাবে এগুলো তৈরি হয়। সুতরাং যখন খাবারের কথাটা আসে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এভরি চয়েস ইজ খুব ইম্পর্টেন্ট। যে কোনো চয়েস আমরা আজকে যা করছি সেটা আমাদের পরবর্তী যে প্রজন্ম তার উপর কিন্তু একটা ছাপ রেখে যাচ্ছে। আজকে যদি আমি মনে করি আমি ওয়াশিংটনের আপেল খাবো, তাহলে সেটা কতটা কার্বন ফুটপ্রিন্ট নিয়ে এখানে আসছে, তার থেকে আমি যদি সিমলার আপেল খাই সেটা অনেক কম কার্বন ফুটপ্রিন্ট। অর্থাৎ যা কিছু আমরা করছি, কেননা একটা জিনিস মনে রাখতে হবে, পুনেন্দুদা বলছিলেন প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক হারিয়ে যাওয়া, এই যে মাথা থেকে পা পর্যন্ত যে দাঁড়িয়ে আছি প্রতিটা জিনিস প্রকৃতির রসদ থেকে আসছে। সেই প্রকৃতির রসদ থেকে যদি আমরা বাঁচিয়ে না চলতে পারি তাহলে আমরা আবার সেই কালিদাসের কথা, যে ডালে বসে আছি সে ডালেই কাটছি। সুতরাং আপনারা এসেছেন অত্যন্ত সচেতন ক্রেতা, আপনারা আসেন। আমরা যেটা আপনাদের কাছে চাইবো, আপনারা নিশ্চয়ই কিছু উপকার পাচ্ছেন তাই আপনারা আসছেন। প্রতিটি চয়েস ইজ ইম্পর্টেন্ট, এভরি চয়েস উই মেক। আমি কি ব্যাগ ব্যবহার করব, আমি কি কাগজে প্রিন্ট করব না প্রিন্ট করব না, যেটা উনি বললেন প্লাস্টিক একটা ব্যবহার করব না করব না, জলের বোতল সঙ্গে নিয়ে ঘুরবো না, গাড়িতে করে যাব না পাবলিক ট্রান্সপোর্টে যাব, প্রতিটা চয়েস ইজ বিকামিং ইম্পর্টেন্ট। কেননা এটা আমাদের যে প্রকৃতি, যে রসদটা সীমিত, যে রসদটা কিন্তু সীমিত। আমরা ভাবতাম যে ওটা এমনি এমনি পাওয়া যায়, সেটা কিন্তু নয়। প্রতিটা রসদ হচ্ছে সীমিত রসদ, এবং শুধু আমরা নই, এই মুহূর্তে 12 মিলিয়ন মানে 1,20,00,000 জীব বৈচিত্র্য এই মুহূর্তে আমাদের সঙ্গে এই পুরো প্রকৃতিটা কিন্তু শেয়ার করছে। অর্থাৎ তারাও কিন্তু এখানে বেঁচে আছে এবং মানুষ এসেছে সবচেয়ে পরে। সুতরাং এই জিনিসগুলোকে যদি মাথায় রাখি, সেই জায়গা থেকে আমরা কি খাবো, আমরা কি পরবো, কিভাবে চলবো, প্রতিটা জিনিস একটা সচেতন চয়েস নিয়ে আসা উচিত। কেননা আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দায়বদ্ধ। তো এই জায়গা থেকে মার্কেটিং, দেখুন মার্কেটিং পুনেন্দুদাও বলছিলেন আমরাই এইসব ব্যবস্থা তৈরি করেছি। ফলে তো আমার যদি দরকার হয় একটা জিনিস, আমি কিন্তু জানি কোথায় আমি পাবো, সবসময় পাই না। সেটা যারা আমরা এখানে কাজ করছি আমাদেরও অনেক দায় আছে যে কিভাবে আরো গ্রহণযোগ্যভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, সেগুলো আরো কিভাবে সহজভাবে আরো পৌঁছে দেওয়া যায়। যেটা বলছিলেন খাবার নানা রকমের, কি করে আরো জেনারেশনকে ট্যাগ না করে তাদের আরো কি করে উত্তেজিত করা যায়। আমি জানি আমার বাড়িতে আমার মেয়ে আছে, সে কি খেতে পছন্দ করে, তাকে একরকমের খাবার সে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু অন্য রকমের খাবার খেতেও সে ভীষণভাবে ভালোবাসে। তাহলে কি করে সেটাকে আরো, এটা আমাদের প্রজন্মের কিন্তু দায় একটা, এটাকে ছেড়ে দিলে চলবে না যে ওরা এটা করে না। কেননা এই যে কিভাবে গোটা খাদ্যাভ্যাসটা একটা বিরাট চক্রান্তের মধ্যে দিয়ে ডিসাইডেড করে দিচ্ছে, হ্যাঁ। এবং এই যে কথা হচ্ছিল অর্গানিক মার্কেটেও তারাই চলে আসছে যারা এই ইনঅর্গানিকের প্রবক্তা। সুতরাং আমাদের এগুলোকে ভাবতে হবে, কোনো কিছুই কিন্তু অসচেতন ভাবে আছে এটা আমার মনে হলো এটা করলাম ওটা করলাম সেটা নয়। প্রত্যেকটা একটা ইন্টিগ্রেটেড আমাদের জীবন যাপনটা আমাদের, দেখুন আজকে দিল্লিতে মানুষ থাকতে পারছেন না, আমাদের বহু বন্ধুরা যারা দিল্লি থেকে চলে যাচ্ছে, তো জল নেই, বহু জায়গায় জলের ক্রাইসিস হচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস, আমার চাষবাস কি হবে, আমি কি খাবো, আমি কতবার ধোবো, একটা মানুষের কতটা জল লাগে একটা সারাদিনের জীবন যাপন করতে, আমি কতটা জল ব্যবহার করব আমার জীবন যাপনে, এগুলো প্রত্যেকটাই আগামী দিনে কিন্তু নির্ধারিত হতে চলেছে। তো ভয় পাওয়ার কোনো
কারণ নেই। মানুষ বিভিন্ন সময় ঘুরে দাঁড়িয়েছে। আমাদের সময় আমরা দেখেছি যখন ছোটবেলা থেকে বড় হয়েছি যে এরকম হিস্ট্রিতে কিছু ব্যক্তি থাকতেন যারা এই ইতিহাসকে ঘোরাতেন। নেলসন ম্যান্ডেলা, কার্ল মার্কস, আমাদের মহাত্মা গান্ধী, অনেকে এরকম যারা করেছেন, একটা রাস্তা দেখিয়েছেন। এই মুহূর্তের যেটা কাজ সেটা হচ্ছে আর কোনো একজন ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়, কালেকটিভ যৌথ একটা নেতৃত্ব লাগবে। আপনারা যারা এসেছেন আমরা মনে করি আপনারাই সেই নেতৃত্ব, কারণ আজকে এসেছেন তো এই আলোচনার মধ্যে শুনতে। সুতরাং সবার সঙ্গে কথা বলুন, ডায়ালগ চলতে হবে। উল্টো দিকের জায়গাটা প্রচন্ড ভারী, উল্টো দিকের লবি প্রচন্ড ভারী। আমরা যারা আছি মুষ্টিমেয় কিছু লোকজন পরিবারগুলোকে আরো সংহত করি, আরো জাপটাজাপটি করে আঁকড়াআঁকড়ি করে থাকতে হবে এবং কথা চালাতে হবে। এইটাই আপনাদেরকে বলার। আজকে এই সুযোগটা নিলাম আমি, যে কথা চালান, যে পথে চলছেন আসছেন জৈবঘাটে সেটাকে আরো সংহত করুন, আরো লোককে বলুন আমাদের কি করতে হবে। আমরা চাইছি একসঙ্গে পথ চলা, আপনারও পথ চলা, আপনিও সুস্থ থাকবেন, আমরা সবাই একসঙ্গে মিলে একটা সুস্থ সমাজের মধ্যে থাকবো। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অযোধ্যা দি। আমার মনে হয় জিনিসটাকে যদি আমরা একটু ইন্টারেক্টিভ করি, মানে আপনাদের কাছ থেকে যদি কিছু প্রশ্ন থাকে আর কি। ইয়েস প্লিজ। এই আমাদের দিতে হবে। আমি এমনি বলতে পারবেন? বলুন। হ্যাঁ, আমি কল্যাণী থেকে আসছি, বৃষ্টির জন্য পিছিয়ে গেছি। বাই প্রফেশন বিজনেস করি, চেম্বার অফ কমার্স থেকে আসছি, নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স থেকে আসছি। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের কাছে কাস্টমাররা হাহাকার করে এগুলো চায়, আমাদের জোগাড় করার রিসোর্স আমরা পাই না। হয়তো খুঁজে খাজে আনি, এনে যেটুকু জোগাড় হয় তার মধ্যে না পেলে কম পেলে দাম বেশি নিয়ে নি বা দিতে পারি না। আমি একটা প্রচুর কথা বলি, একটা উদাহরণ দেবো। এটা আমি চাইছি যে কোনো সেক্রেটারি লেভেলে এই প্রবলেমগুলো যেন সলভ করে, সেক্রেটারি লেভেলে মিটিং করে, কারণ এগুলো তো এখানে সম্ভব নয়। আমাদের কাছে প্রচুর চাহিদা থাকে। আমরা কচুটাকে সেলফ হেল্প গ্রুপ দিয়ে জোগাড় করে মাঠের থেকে কিছুটা কেটে বয়েল করে প্রসেস করে ফ্রিজিং করে বিক্রি করি। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই যে এখন চাইছে এই ইলিশ মাছ আসছে, কচু দিবি তো কোথা থেকে দেবো? থানকুনি পাতা আমরা ড্রাই করে আমরা মধুর মধ্যে মিলিয়ে একটা কোম্পানি বেচে বা এমনিও বিক্রি করে। কিন্তু আমাদের রাস্তা হচ্ছে কোলে মার্কেটে পেলাম, বেশি পেলে দাম বেশি। কিন্তু আমরা চাইছি বিডিও লেভেলে যদি কোনো সিস্টেম দাঁড় করিয়ে ডাইরেক্ট চাষিরা ইন্ডাস্ট্রির সঙ্গে ইন্টারাকশন হয় এবং আমরা তারপর সেকেন্ড যেন আমরা কনজিউমারকে দিয়ে দিতে পারি। মাঝখানে কি হচ্ছে নানা সমস্যায়, এগুলো নিয়ে পরবর্তীকালে এই যে R&D করে এগুলোকে একটু ডেভেলপ করা। আর এই রকম মিটিং বা যাই হচ্ছে জেলা লেভেলে শহর লেভেলে আরো বেশি করে দেওয়া এবং সেটা ডিজিটাল সিস্টেমে করা। এই যে এটাকে যদি আমরা একটা খুব ভালো একটা মানে রেকর্ডিং করে যদি আনতে পারি তাহলে আমরাই এটুকে ভাইরাল করতে পারি। ভাইরাল করলে কিন্তু ওই মানুষের কাছে অনেক আগে চলে যাবে এবং এটা ছোট হোক, এবার এটা স্পেশালি করে দেওয়া যাবে, তার থেকে কিছু ইনকামও জেনারেট করতে হবে। এই নয় যে ওই ভাইরাল করে দিলাম, কিছু লোক দৌড়াদৌড়ি করলে আমাদের উপর চাপ হয়ে যাবে। এই তো তোমরা গেছিলে, আমাদের কাছে কচু শাক দাও, থানকুনি পাতা দাও, ডুমুর দাও প্রসেস করে, তখন আমরা কিন্তু নেগেটিভে চলে যাবো। ওগুলো হয়, ওগুলো ওইরকম হয় কিন্তু পাওয়া যায় না। এই জায়গাটা একটু ঠিক করে নিয়ে আমাদের নামতে হবে। ধন্যবাদ। খুব ভালো, কিছুটা সাজেশন। আর উনি একটা প্রশ্ন করেছেন আর কি, এই যে কোথা থেকে পাবো এগুলো, মানে এই জিনিসগুলোকে কিভাবে উনি যেটা করছেন তার মার্কেট কিভাবে পাবেন, আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি। এখানে সরকারি আধিকারিক এই মুহূর্তে কেউ নেই, কিন্তু যদি উত্তর দিতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের প্যানেলে যারা রয়েছেন যে কেউ দিতে পারেন উত্তর। সেটা হলো, হ্যাঁ প্রশ্নটা নিচ্ছি। আর নেক্সট কোশ্চেন কিছু আছে কেউ যদি করতে চান একজন? হ্যাঁ প্লিজ, শুরুতে একটু হ্যাঁ আছে, ওদিকে আছে, ওটা পিছনে দাঁড়া একটু, বেটার হবে। আমরা এই সেশনটা আমরা যদি একটু ইন্টারেক্টিভ করি, ধৈর্য করে 5 মিনিট আমরা যদি একটু বসি, 5-7 মিনিট, তাহলে খুব ভালো হবে। নমস্কার, আমি অরূপ মজুমদার, আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো
সার্টিফিকেশনের ব্যাপারে অনেক কথা হয়েছে, আমার ওই ব্যাপারে একটি প্রশ্ন ছিল। আমরা অনেকে এখানে জৈব হাটে সবজি কিনতে আসি, ঠিক আছে, তো আমরা এই ভেবেই আসি যে ওগুলো সত্যি অর্গানিক। তো আমার প্রশ্ন যে ওগুলো অর্গানিক কিনা, এই যে যাচাইকরণটা সেটা কিভাবে করা হচ্ছে? আমরা জানি যে বিভিন্ন টেকনোলজি আছে, বায়োসেন্সিং অথবা লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে। তো আমরা যে এটা কিনছি যেমন দৈনিক সবজি, সেটা কি করে সার্টিফাই করা হচ্ছে সেটা যদি কিছু বলেন। ওকে, এইটার সম্বন্ধে কেউ উত্তর দেবেন? উদয়দা, আপনি যদি কিছু বলতে চান? যাদের পিজিএস আছে তারা আছে বেসিক্যালি। আচ্ছা, আর নেক্সট যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ প্লিজ। আমি ডক্টর বিকাশ রায়, আমি শান্তিনিকেতন থেকে আসছি। আমি আগে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র তার প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যান্ড হেড ছিলাম। রিটায়ারমেন্টের পর আমাদের একটা ফার্মের সঙ্গে যুক্ত হয়েছি ওখানেই, মানে বোলপুরের এর সন্নিকটে। সেখানে আমরা এই অর্গানিক্যালি আমরা 7 রকমের অ্যারোমেটেড রাইস, যেমন গোবিন্দভোগ, বাদশাভোগ, এর আমনি পাগল, এর তুলাই পাঞ্জি, কালোনিয়া, জিঞ্জার পাউডার, টার্মারিক, কর্ন পাউডার, মুগ, মসুর, তিল এবং গুড়, এগুলো আমরা ওখানে তৈরি করছি, এর প্যাকেটিং করেছি, এর এসএসআই সার্টিফিকেশন হয়েছে। কিন্তু এর সমস্যাটা হচ্ছে মার্কেটিং। এখন যদি আমরা একটা প্ল্যাটফর্ম পাই, মানে যে আমাদের প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোকে আমরা যদি ডিসপ্লে করতে পারি এখানে বা অন্য কোথাও, তাহলে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমরা একটা মার্কেটিং স্পেস পেতে পারি। এবং আমাদের ওখানে প্রায় 10-12 জন মানে এই মানুষ যারা ওখানে এমপ্লয়মেন্ট মানে ওখানে হচ্ছে ওদের, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। এবং আমরা চাইছি যে আমাদের একটা প্ল্যাটফর্ম যদি আমরা এখানে কোথাও একটা করতে পারি, যাতে করে আমাদের জিনিসপত্রগুলো আমরা ডিসপ্লে করতে পারি এবং হচ্ছে বিক্রির ব্যবস্থা করতে পারি, মানে যাতে করে আমাদের এবং যারা ওখানে আমাদের সঙ্গে মানে যুক্ত আছেন তাদেরও একটা জীবিকা নির্ধারণের একটা সুরাহা হয়। এই ব্যাপারটা যদি আপনারা একটা করেন, হাউ টু গেট প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ। আর কিছু কোশ্চেন আছে প্লিজ? হ্যাঁ হ্যাঁ প্লিজ। এখন যেটা দেখি কিছু হলে ডাক্তাররা ওটস, মিলেট এইসব খান, কিন্তু এগুলোকে আমরা জানি যে আবার যেটাই বলছি অ্যাগ্রোক্লাইমেটিক রিজিয়ন, আমার খাদ্যাভ্যাস, জীব সবকিছুই ওইভাবে তৈরি। তো এর কি কোনো অল্টারনেটিভ নেই নাকি? কথায় কথায় ওটস আর এগুলো আসে, এগুলো কেন? অল্টারনেটিভ তো অবশ্যই আছে। আমরা দেখলে মানে মিলেট যদি দেখি, মিলেট মানে যে আমাদের সামা চাল যেটা বলি, সেটা তো আমাদের এখানকার একটা লোকাল একটা। সামনে দিকে একটা মাইক্রোফোনে বললে পরে সুবিধা হয়, পিছন দিক থেকে শোনা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। নমস্কার, আমি সৌম মন্ডল, এক্স ইন্ডিয়ান আর্মি। 2024-এ রিটায়ার করার পর এগ্রি মার্কেটিং এর সাথে জড়িত হয়েছি, ন্যাচারাল অর্গানিক প্রেসের সাথে। আমাদের মানে ভেজিটেবলস আমরা এনপিওপি সার্টিফাইড, আমাদের ফিল্ড আছে 3.5 একর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। সেখান থেকে আমরা ভেজিটেবলসটা কাল্টিভেট করিয়ে আমরা কলকাতা ওয়েস্ট আমরা মার্কেটিং করি স্পেন্সার্স অ্যান্ড নেচার বাস্কেটে। নেচার অ্যান্ড অর্গানিক প্রেস নামে আমাদের কোম্পানির ব্র্যান্ড নেমটা আছে। তো সেখানে যেটা আমরা প্রবলেম ফেস করি, সেই প্রবলেমটা আমার মনে হয় আজকে যারা কনজিউমার আছে তাদেরকে বলা উচিত। অর্গানিকের নামে অনেকে অনেক কিছু বিক্রি করছে। সার্টিফিকেশন যেটা উনি বলছিলেন একদম ঠিক, সার্টিফিকেশন অনেক টাইপের আছে, টিজিএস, এনওপি, এনপিওপি। যদি আমাকে এক্সপোর্ট করতে হয় তাহলে এনপিওপি সার্টিফিকেশনটা চাই। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমার পাশে কোনো একটা ব্র্যান্ড সেম প্রোডাক্ট বিক্রি করছে অর্গানিক বলে, এবং সেটার দাম 50% লেস, কারণ সেটা অর্গানিক নয়। অর্গানিক হলে আমরা জানি তার প্রোডাক্টিভিটিটা কিছুটা কম হয়ে যায়। অর্গানিক সার্টিফিকেশন করতে, এনপিওপি সার্টিফিকেশন করতে পার ইয়ার আপনাকে খুব কম হলে, আমার 3.5 একর যে ল্যান্ডটা আছে তার জন্য 70,000 শুধু সার্টিফিকেশনের খরচা পড়ে। তো সেই খরচাটা আমাদের ওই প্রোডাক্ট বিক্রি করে তুলতে হয়, তো অটোমেটিক্যালি কস্টটা বেড়ে যায়। পটল একই জিনিস, যেটা কনভেনশনাল হচ্ছে এবং যেটা অর্গানিক্যালি হচ্ছে, কিন্তু কস্টটা ওই জায়গায় বাড়ে
যে আমি যদি কনভেনশনাল ভাবে ওটাকে স্প্রে করি তাহলে তার প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, তার খরচাটা কমে যাচ্ছে। আর যদি আমি অর্গানিক্যালি করি তো সার্টিফিকেশনটা নিতে অ্যান্ড ওর প্রোডাকশনটা যেহেতু কম, আমার অটোমেটিক্যালি তার রেটটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমার মনে হয় গভর্নমেন্টের একটুখানি ইনিশিয়েটিভ নেওয়া এবং কনজিউমার যাতে না ঠকে। সে তো অ্যাকচুয়ালি অর্গানিক জিনিসটা দেখে কিনছে, কিন্তু সেখানেও দেখছে একটা কোম্পানি অর্গানিক বিক্রি করছে সামা প্রোডাক্ট 100 টাকায় আর একজন বিক্রি করছে 50 টাকায়, তো আমি হলে 50 টাকাটা নেবো। তো এই জিনিসটা যদি একটু গভর্নমেন্ট দেখে আর কি। থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেন? আমরা আরেকটা কোশ্চেন নেব, কারণ টাইমটা আমাদের দেখতে হবে। এটা একটু আমারটা ঠিক কোশ্চেন নয়, আমার একটা সামান্য সাজেশন আমার মনে হলো আপনাদের বলতে পারি। এটা আমি নন ট্র্যাডিশনাল ফর্ম অফ এডুকেশন নিয়ে কাজ করি, অর্থাৎ হোম স্কুলিং, আনস্কুলিং, এগুলো নিয়ে আমি খুব অ্যাক্টিভ। তো আমাকে অরূপদা বলেছেন আপনাদের ব্যাপারে, আমি প্রথম এলাম এবং আমার সঙ্গে আমি আমার দুটো ছাত্রকেও এনেছি। এরা দুজনেও কিন্তু স্কুলে যায় না, ঘরেই পড়াশোনা করে, যেটা রবীন্দ্রনাথের হোম স্কুলিং কনসেপ্ট বলতে পারেন। আমি লক্ষ্য করে দেখেছি যে এই ধরনের পেরেন্ট যারা এগুলো করে, ফলো করে, তারা সংখ্যায় কম হলেও তারা ওয়েল টু ডু ফ্যামিলিজ এবং তারা এগুলো বোঝে। তাদের এখান থেকে প্রচুর এনকোয়ারি আছে যে আমরা অর্গানিক ফার্মিং কোথায় শিখবো, আমাদের বাচ্চারা নেক্সট প্রজন্মে কি করবে। আমরা তো জানি সব গার্জেনরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইআইটি, আইএস এর পিছনে দৌড়ায়, তাদেরকে বোঝাতে গেলে বোঝানো খুব মুশকিল, তারা উল্টো আমাদেরই বুঝিয়ে দেবে। কিন্তু এখানে যে একটা ইকোনমিক প্রসপেক্টও আছে, একটা মার্কেটিং এর ব্যাপার আছে, কাস্টমার কি করে আমাদের নতুন তৈরি হবে, এটা কিন্তু একটা ভালো কমিউনিটি। এখানে যদি এটা প্রচার করা হয়, আমি আপনাকে বলছি, আমি পশ্চিমবঙ্গে অন্তত 100টা ফ্যামিলি চিনি যারা হোমস্কুলিং করে, তারা এই ধরনের প্রোগ্রাম চায়, কিন্তু তাদের কাছে এই মেসেজটা পৌঁছায় না। তো ওই কমিউনিটির সঙ্গে অ্যাটাচড হলে আমার মনে হচ্ছে আপনারা ক্রেতা পাবেন এবং আপনারা ফিউচার জেনারেশন ওয়ার্কার পাবেন যারা অনেকটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং যারা ওপেন মাইন্ডেড। এই ধরনের জিনিসকে ওপেন মাইন্ডেড লোকের কাছে পৌঁছানোই আমার মনে হবে আপনাদের পক্ষে হয়তো বেটার হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাগুইয়াটিতে থাকি এবং এখানে আমাদের দাদারা আছেন বাগুইয়াটি যারা, ওনারা আমাকে চেনেন এবং অরূপদা আমি খুব ঘনিষ্ঠ এবং অরূপদা আমাকে গাইড করে এখানে নিয়ে এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আমরা কোশ্চেন নিচ্ছি না। এবার যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সকলেই কোশ্চেন নয়, কিন্তু কিছু কিন্তু সাজেশনস রয়েছে। যেমন অজন্তা দিয়ে যেটা জিজ্ঞেস করলো প্রিয়াঙ্গীকে, সেটা একটা কোশ্চেন কিন্তু। ঠিক আছে, তো প্রিয়াঙ্গী তুমি কি রেসপন্ড করবে সেটা প্লিজ? মিলেট ইস্যুটা নিয়ে, মিলেট ইস্যু নিয়ে একটা কুইকলি একদম। বেসিক্যালি যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে আমরা এই ওটস বা মিলেটস এইগুলোর অল্টারনেটিভ কি হতে পারে, বা সত্যি কথা বলতে এগুলো আমরাও বলি ইউজ করতে। একটা কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে এই আমি এক্ষুনি আপনাকে যেটা বলছিলাম যে কাউন চাল বা সানা চাল, হ্যাঁ, আমার বাড়ির উল্টো দিকের দোকানে কি আমি পাবো সেটা এতটা অ্যাভেলেবল? আমি হয়তো এখানে এসে পেতে পারি, কিন্তু এই এগুলো ধরুন ওটসটা এখন এত ওয়াইডলি অ্যাভেলেবল হয়ে গেছে, আমাদের পক্ষে নেওয়া সুবিধা হয়ে গেছে। আমি যখন প্রেসক্রাইব করছি তখন আমি জানি সেটা ইজিলি পাবেন তারা, সেই জন্য এটা একটা পুরো ভিশিয়াস সাইকেলের মতন হয়ে গেছে সেইটা। এবার তাই জন্যই আজকে আমাদের এই আলোচনা যে এই এনইউএস গুলো, যে ইনফ্যাক্ট ইভেন মিলেটের যে এই এত ধরনের মিলেট, আমরা এই জোয়ার বাজরা এগুলো আমাদের এখানকার নয়, কিন্তু এইগুলোর যে ইয়েতে প্রচারের আলোতে এসেছে, এটাও কিন্তু অ্যাজ আ পার্ট অফ দি এফার্ট টু রেগুলারাইজ দি এনইউএস, এগুলো এক ধরনের মানে এগুলো কিন্তু মার্জিনালাইজ ক্রপস ছিল সেই জন্য। তো আমাদের এরকম যেটা মানে একটু আনসার ইউর কোয়েশ্চেন, যে তার অল্টারনেটিভ আমাদের যে আমারান্থ নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমারান্থের বীজ সেটা একটা সিউডো সিরিয়াল, সেটা কিন্তু খুব মানে একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। হ্যাঁ, মিলেটস বেসিক্যালি মিলেট কেন এত ইয়েতে এসেছে, বিকজ অফ দেয়ার হাই মাইক্রোনিউট্রিয়েন্ট কন্টেন্ট, মিনারেল কন্টেন্ট, যেটা আমাদের এখন রিফাইন্ড খাবারে যে ময়দা, এমনি আটা যদি দেখি হোল হুইট দ্যাট ইজ ফাইন, কিন্তু আটা নিয়ে এখন গ্লুটেন নিয়ে ইস্যুজ রয়েছে, সেটা একটা অন্য আলোচনা, সেটা নিয়ে আমি যাচ্ছি না। কনজিউমাররা বা পেশেন্টরা এখন প্রচন্ড বেশি অ্যাওয়্যার, তারা কিছু অসুবিধা না থাকলেও তারা জেনে গেছেন, তারা বলবেন আমি গ্লুটেন খাবো না। তো সবটাই একটা মানে তাদের সুবিধে সবটা দেখে সেই অনুযায়ী প্রেসক্রাইব করার একটা প্রবণতা, সেটাই চলে আসছে। চিড়ে মুড়ি এগুলো কি দোষ করলো?
আচ্ছা, আমি এবার দোলাদিকে বলছি উনি যে পয়েন্টসগুলো নোট করেছেন বা সাবমিশন করার জন্য, ঠিক আছে, এবং ফাইনাল ওয়ার্ডস। আমি কৃষির লোক নই, জৈবরও লোক নই, ফলে ফাইনাল ওয়ার্ডস আমি বলবো না। অ্যাজ ইউজুয়াল পূর্ণেন্দুদাই নোট করছেন, ফলে শেষ সাম আপটা পূর্ণেন্দুদাই করবেন। আমি দুই একটা বিষয় বলতে চাই। এক হচ্ছে, এখানে একজন বক্তা উল্লেখ করেছিলেন সফল থেকে সুফল এসেছে। আমি এইটুকু বলবো যে শুধু নাম পরিবর্তন ইস্যু না, সফল কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, সুফল বাংলা রাজ্য সরকারের প্রজেক্ট, শুধু নামটাই যে চেঞ্জ করে একই জিনিস চলছে এমন নয়। নাম পরিবর্তনের সঙ্গে কনসেপ্টেরও পরিবর্তন আছে। সেই প্রসঙ্গে আমি যতটুকু জানি, কম জানি, কিন্তু একটু উল্লেখ করে দেব। সুফল বাংলার বিষয়টা শুরু হয়েছিল এখানে যে লোকে জিনিসপত্রের দাম অনেক সময় অনেক ক্রাইসিসে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার একটা চল আছে, সেখানে মজুতদারি হয়, আড়তদারি হয় ইত্যাদি। সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য সরকার মনে করেছিল এটা তার দায়িত্ব, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুফল বাংলার কনসেপ্ট এনেছিলেন। এবং সেই কনসেপ্টে সফল বাংলার সঙ্গে তার মিল থাকলেও তার সাথে আর যেটা অ্যাডিশন, সেটা হচ্ছে সুফল বাংলা নিয়ে যে কোনো, এমনকি যুদ্ধ যুদ্ধ একটা ভাব যখন এলো তখনও সবকিছু ছেড়ে ওটা নিয়ে টাস্ক ফোর্স বসে গেল, মুখ্যমন্ত্রী স্বয়ং সহ। কারণ সমস্ত কনটেক্সটেই কখনো সাধারণ মানুষ জিনিসের দাম বাড়ার ব্যাপারে আক্রান্ত না হন, সে ব্যাপারে প্রোঅ্যাক্টিভ রাখতে সরকারকে, সুফল বাংলাকে তারা চাঙ্গা রাখতে চান বলে আমার মনে হয়েছে। অ্যাজ আ কনজিউমার, অ্যাজ আ ক্রেতা, অ্যাজ আ সিটিজেন আমার এটা ফিল। আমি তো সরকারের লোক নই, তো সেইখান থেকে সুফল বাংলা একটা দেয়, লিস্ট, প্রাইস লিস্ট দেয়, যেটা মেনটেন করার কথা সবার। এবং যখন এখানে অর্গানিক হাট হয়েছে এবং কৃষি বিপণন দপ্তরের সঙ্গে সুস্থায়ী কৃষি পরিবারের চুক্তি হয়েছে, তখনও আমরা দেখেছি যে সুফল বাংলা এখানেও প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সুস্থায়ী কৃষি পরিবারের কাছে তার প্রাইস লিস্ট পাঠায়। ফলে জৈব জিনিসও যে আপনি ইচ্ছা মতন বেশি দামে বেচতে পারবেন, যেহেতু এটা সরকারি জায়গা, এখানে তার সুযোগ কম। এখানে সকলেই তাকে মানেন এমন নয়, কিন্তু আমরা ধরে নিই গুড জেস্টারে যে বেশিরভাগই মানবেন, সেই জন্যে সেটা এখানেও একটা প্রতিফলন রাখার প্রচেষ্টা সরকারের দিক থেকে আছে, যেহেতু এটা সরকারি ইনফ্রাস্ট্রাকচার। এখানে বসতে তারা কোনো খরচ নেয় না, কিন্তু প্রাইস লিস্টটা পাঠায় প্রত্যেক দিন বাজার হিসেবে, কম দাম, ন্যায্য দাম এই হিসেবে, যাতে সেটা জৈব কিনতে এসেও লোকে বঞ্চিত না হয়, দামের দিক থেকে এফেক্টেড না হয়। ফলে সাফলে এরকম কোনো কোঅর্ডিনেশন, মনিটরিং রেগুলার বেসিসে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে করা হয় বলে আমার জানা নেই। সেই জন্য আমি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই এটা শুধু নাম পরিবর্তন নয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি সম্ভবত এখন সুফল বাংলা স্টল শুধু ন্যায্য মূল্য, সুফল বাংলা স্টল কিন্তু জৈব প্রোডাক্ট দেয় না, ন্যায্য মূল্যের জন্য সুফল বাংলা তৈরি। সেখানে যে কোনো কেমিক্যাল পেস্টিসাইড সহই জিনিস পাওয়া যায়, বাজারের জিনিস পাওয়া যায় ঠিক দামে। সেটা বেশিরভাগ লোকের হাতে টাকা কম, তাদের কথা ভেবে সেইটা এখন বাড়তে বাড়তে 350 ব্লকে 450-500 স্টল হয়েছে। সেই জন্য এখন আবার সরকারের দিক থেকে একটা উদ্যোগ হয়েছে যে 350 ব্লকেই যদি কিছু কিছু জায়গায় জৈব চাষ হয়, এবং ওই 450-500 প্রতি ব্লকে এক বা একাধিক যে সুফল বাংলা স্টল, সেখানে যদি সুফল বাংলা গ্রিনস এর নামে একটা করে র্যাক আগামী দিনে রাখা যায়, যেখানে ওই ব্লকের যে জৈব ফসল উৎপাদিত হবে সেটা বিক্রির সুযোগ থাকে। তো এইটা দ্বিতীয় উল্লেখ আমি করতে চাই, কারণ এই প্রশ্নে কিছু প্রশ্নও এসেছিল। আর তৃতীয় হচ্ছে, পূর্ণেন্দুদা ইতিমধ্যেই বলেছেন, এই জৈব হাটটা ভারতে প্রথম এবং একমাত্র রাজ্য সরকারের দিক থেকে তৈরি একটা হাট, যেখানে চাষিরা বসবার জন্য কোনো পয়সা তাদের দিতে হয় না, কিন্তু সাগর থেকে পাহাড় যে কোনো জায়গার এফপিসিরা
তারা এখানে বা এফপিওরা বা কোনো নাম থাক না থাক, তারা যারা অর্গানিক জিনিস তৈরি করেন তারা এখানে এসে বেচতে পারেন। ফলে এখানে যে একজন জিজ্ঞেস করছিলেন যে তিনি এবং তার যারা পরিচিত তারাও এখানে বেচার সুযোগ পাবেন। সুস্থায়ী কৃষি পরিবার এবং তাদের সূত্রে কৃষি বিপণন দপ্তরের সাথে যোগাযোগ করে নিলেই তারাও এখানে সুযোগ পেতে পারেন। সেই সুযোগ দেওয়ার জন্য এটা সরকারের দিক থেকে তৈরি। আমার বন্ধু অজন্তা একটা প্রশ্ন তুলেছেন, ম্যাডাম তার উত্তর দিয়েছেন, আমি তাতে একটু সংযোজন করতে চাই উইথ ডিউ রেসপেক্ট। আমার নিজের বিশ্বাস যে আমি আবারও বলছি, আমি কৃষি বা জৈব একান্ত বুঝি না, এটা আমার সাবজেক্ট নয়, আমি এর বিজ্ঞানের বিন্দু বিসর্গ জানি না। আমার এখানে অবস্থান ক্রেতা হিসেবে। আমি কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি কলকাতায় দেখেছি যে শুধু ভেজাল খাওয়াটাই আমাদের ভবিতব্য বলে আমরা ছোট থেকে জানতাম, বা কার্বাইডে পাকানো ফল, রং করা সবজি, বরফের মাছ ইত্যাদি। পূর্ণেন্দুদা কৃষিমন্ত্রী ছিলেন, তখন থেকে 15 থেকে 25, 10 বছর ওনার সুবাদে জৈব চাষিরা আমার আশেপাশে, এখানের আগেও আরো অন্যান্য আউটলেটে তারা বেচতে আসতেন, চাষিরা স্বয়ং। আজকেও যারা গ্রাউন্ড ফ্লোর দিয়ে এসেছেন দেখেছেন জৈব সবজি বিক্রি হচ্ছে। সেরকম অনেকের থেকে আমি এই 10 বছর আমি জৈব খাওয়ার সুযোগ পাচ্ছি, এবং তাতে আমি এবং আমার মা শারীরিকভাবে উপকৃত হয়েছি বলে আমার 10 বছর ধরে বিশ্বাস জন্মেছে। এবং তখন আমার ধারণা হয়েছে যে কেমিক্যাল এবং পেস্টিসাইড ছাড়া যদি আমি অর্গানিক জিনিস খেতে পারি তাহলে হয়তো অসুখ বিসুখ কমতে পারে, এবং শহরের লোকেদেরও সেটা পাওয়ার সুযোগ থাকে, গ্রামের তুলনায় একটা পাওয়ার এমনি সুযোগ থাকে। আমাদের কাছে যদি এরকম হাটের মাধ্যমে চাষিরা না আসেন, নইলে সুযোগ কম। সেখান থেকে আমার মনে হয় যেমন কেমিক্যাল পেস্টিসাইডের প্রচার আছে আপনারা বলছেন, সেরকম কিন্তু এসব মিলেট ফিলেটেরও প্রচার আছে, একেবারে যে নেই তা নয়। এসবেরও কিন্তু একটা প্রচার আছে, এবং সেটাও অনেকটা কর্পোরেট টাইপ প্রচার। আমি সেটার সঙ্গে একমত নই, এটা আমার নিজস্ব মতামত ক্রেতা হিসেবে। আমার বক্তব্য, আমাদের এখানকার যেটা বিক্রমদা বলার চেষ্টা করছিলেন, আমাদের খাদ্য হচ্ছে সাধারণভাবে আমরা বাংলার অধিবাসীরা চাল মানে ভাত খাই, রুটি ইদানিং একটু একটু শিখেছি সুগার টুগার হয়েছে বলে, বা কেউ কেউ অনেক কাল ধরেই একবেলা ভাত একবেলা রুটি খান ইত্যাদি, আর আমরা চিড়ে মুড়ি খই ইত্যাদি খাই। তো সেসবের থাকলে সে তো সুগারের সঙ্গে রিলেশন তো পরিমাণের বা সুষম, কতটা প্রোটিন, কতটা কার্বোহাইড্রেট, কতটা ইত্যাদি, সেইটা যদি আমি ঠিক ঠিক নিই এবং সেটা যদি কেমিক্যাল পেস্টিসাইড ছাড়া আমি পাই, যেমন আমি এখানে পাই বা আগেও 15 সাল থেকেও পেয়ে আসছি, তো সেগুলো খেয়েই তো আমরা ভালো থাকতে পারি। তাহলে যেটা আমার খাদ্যাভ্যাসে পড়ে না, জোয়ার বাজরা রাগি মিলেট ওটস, আমি সেটা যাব কেন? এটাও এক ধরনের একটা কর্পোরেট প্রচারের ফল। আমরা শিখছি যে ওইটা বুঝি খুব খেলে ভালো হয়। ওটা স্পেন্সারের এজেন্ডা হতে পারে, অর্গানিক হাটের ওটা এজেন্ডা হওয়ার কথা নয়, সুস্থায়ী কৃষি পরিবারের ওটা এজেন্ডা হওয়ার কথা নয়। এটা আমার বিশ্বাস, এটা আমার ক্রেতা হিসেবে বক্তব্য। আমায় ভুল বুঝবেন না ম্যাডাম, ওটা স্পেন্সার সহ কেন্দ্রীয় সরকারের অনেক টাকা করি, তারা এইসব প্রচার করতে পারেন, তাদের কোনো কারণে এজেন্ডা হতে পারে। আমি কাউকে ছোট করছি না, আমি মিলেটকেও ছোট করছি না, কিন্তু আমার মার্জনা করবেন, আমার সাদা আটার রুটি ভাল লাগে, লাল কালো ভাল লাগে না। আমি ঢেকি ছাড়া চালের জন্য লাল চালে রাজি আছি, কিন্তু মিলেট খেতে হবে কেন? এটা আমার তো অভ্যেস নয়। ঢেকি ছাড়া চালের ব্যাপারে, জাতা দিয়ে ভাঙা ডাল, এ ব্যাপারে আমার অভ্যাস বেটার হওয়া ভালো। যদি আমি পাই তাহলে আমি সেটার দিকে যাব, কিন্তু জোয়ার বাজরা রাগি আমাদের খাদ্যাভ্যাস নয়, সেটা আমি জোর করে প্রেসক্রাইবড ডায়েট হিসেবে দেব কেন? না, আপনি বলেছেন, আমি বলিনি, আপনি বলেছেন। আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্পেন্সার গ্রুপ হোক, কর্পোরেট হোক, কোনোভাবে বাজারে এই প্রচার আছে যে ওগুলো হচ্ছে খুব ভালো জৈব, আর চিড়ে মুড়ি খই ভাত রুটি এগুলো তত ভালো না, এগুলো একটু ক্লিশে। এটাতে আমার আপত্তি আছে, এটা বলেছি। আমি আপনার উত্তর দিচ্ছি না, বাজারের প্রচারের বিরোধিতা করছি। আমার মনে হয়েছে এটা আমাদের গ্রহণ করার কোনো কারণ নেই। আমরা আমাদের খাদ্যাভ্যাসেই জৈব খাবো, উইদাউট কেমিক্যাল, উইদাউট পেস্টিসাইড জোগাড় করার চেষ্টা করব, চাষি বন্ধুরা যদি আমাদের দিতে পারেন। এই আমি
ক্রেতা হিসেবে আর একটা কথা বলেই শেষ করব, কারণ পূর্ণেন্দুদাকে সামাপের জন্য 10 মিনিট অন্তত দেওয়া উচিত। সেটা হচ্ছে আমার মনে হয়েছে এখানে যে সুযোগ জৈব চাষ করার বন্ধুরা বিভিন্ন সংগঠন পেয়েছেন সেখানে, এবং যারা ক্রেতা তাদের যে এক্সপেকটেশন, সেখানে একটা গ্যাপ আছে। এই অর্থে আমার বিশ্বাস, আমার যেমন এখানে এসে বা আমার আরো কোনো বন্ধুর এখানে এসে মনে হয় যে সব সময় যা যা চাই সবকিছু একসাথে পেলাম না, তো আমাদের সময় কম, বারবার আসা সম্ভব হয় না। তো একবারে যদি সব পাওয়া যেত ভালো। আবার উল্টো দিকে যারা বেচছেন তাদের যুক্তিটাও গ্রহণীয়, সেটা হচ্ছে সব সময় তো ক্রেতা আসেন না, এটা একটু আউটস্কার্ট, এটারও তো প্রচার হয়নি, সবাই জানেন না, তাহলে যারা আসবেন না অনেক জিনিস নিয়ে এসে তাদের জিনিস নষ্ট হতে পারে, সেই জন্য তারা কম আনেন, তাদের দিকের যুক্তিটাও ফেলনা নয়। এক্ষেত্রে আমি কৃতজ্ঞ যে আজকে এখানকার স্থানীয় পঞ্চায়েতের 6 জন প্রধান এসেছেন, তাদের কাছে আমরা আশা রাখবো এবং এক্সপেক্টও করব, আবেদনও করব, তারা যদি তাদের পঞ্চায়েত এলাকায়, নিউ টাউনের এই আশেপাশের এলাকায় আবাসনের বাসিন্দা যারা আমাদের মতন শহরে বড় হয়েছে এবং কেমিক্যাল পেস্টিসাইড ভেজাল খেতে চায় না, জৈব খেতে চায়, তাদেরকে পাঠাতে পারেন এখানে ক্রেতা হিসেবে। তখন যদি ফুটফল বাড়ে আপনাদের উদ্যোগে, স্থানীয় আবাসনের লোকেরা, শহুরে লোকেরা যদি এখানে কিনতে আসা বাড়াতে থাকে অনেক, তখন যারা বিক্রেতা তাদের সেই রিসোর্স আছে, তারা টেনশন ছাড়া জিনিস নষ্ট হবার ভয় তারা করবেন না, তখন তারা সেটা নিয়ে আসবেন। তাহলে আমরাও ওইটা রিলেটেড, তখন আমরাও এক সময় এসে সব পেয়ে যাব, ফিরে যেতে হবে না যে আরেকবার আসতে হবে, এই আমার মনে হয়। আদারওয়াইজ এখানে যা কিছু, আমি অন্তত বলছি আবারও, 10 বছর ধরে আমি জৈব খাই এবং এখানেও 17ই অক্টোবর 2023 থেকে আমি আসছি, যবে থেকে এটা শুরু হয়েছে সরকারি উদ্যোগে, তবে থেকে এখানে আমি জৈব খাই এবং পাই। তাতে আমি এবং আমার মা এবং আমার পরিচিত বহুজন উপকৃত হয়েছেন। আমার শহুরে বাসিন্দা হিসেবে অভিমত যে যত আমরা এর দিকে এগোবো তত ভালো। আর চাষিরা ওই সরকারি নিয়ম মেনে এখানে অনেক বেশি দামে সংগঠনরা বেচতে পারেন না, ফলে ন্যায্য দামেই আমি জৈবও পাবো, উইদাউট কেমিক্যাল, উইদাউট পেস্টিসাইড। এইটা মিলিয়ে সব স্রোতের বিরুদ্ধে লড়াই তো কঠিন, কিন্তু সময় সাপেক্ষ। সরকার এরকম একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগটা কাজে লাগিয়ে দুদিক থেকেই যদি আমরা উদ্যোগী হই, তাহলে আমরা নিশ্চয়ই অনেক ভালো বিষহীন জৈব এবং জৈব আর অসুখহীন জায়গায় পৌঁছতে পারবো। ধন্যবাদ। আমি পূর্ণেন্দু স্যারকে বলবো সাম আপ করার জন্য একটু ফাইনালি। হ্যাঁ বলো। আমার একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি, সেটা হলো যে এই চাল নিয়ে দোলাদি যেটা বলছিলেন আর কি, চালের ব্যাপারটাতে, সেটা হলো এই চালের যে গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে চাল তো এখন কালপ্রিট আর কি, মানে ভাত খেলে সুগার মুশকিলের ব্যাপার, সেটা মানে আমাদের কাছে অপমানজনক বলে মনে হয়। তার কারণ হলো যে চালের যে জিআইটা দেখানো হয় সব জায়গায়, সেই জিআইটা মিলে পালিশ করা চালের। পরের মিটিং এ তুই বক্তা, আজকে তুই এমনি গান শোনাতে লেট তো একটা কথা, কিন্তু আমরা এটা কখনোই ভুলে যাবো না যে এই চালটা আমাদের জন্ম থেকে মৃত্যু কালচারের অন্তর্গত। আরেকটা বিষয় হচ্ছে যে পেটের অসুখ থেকে শুরু করে অন্তঃসত্ত্বা মহিলার আগের এবং পরের যে মানে বিরাট একটা চিকিৎসার জায়গা চালের ছিল। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে বিল গেটস একটা সময় আমাদের দেশি ধানের যে বৈচিত্র্য দেখে ফ্যাসিনেটেড হয়েছিলেন। কদিন আগে বিল গেটসের পোস্ট দেখলাম, মিলেট দেখে ফ্যাসিনেটেড, বলে একটু চাপ আছে। আচ্ছা, না আমাদের ইব্রাডের প্রধান এখানে বসে আছেন, উনি 2 মিনিট বলবেন। নমস্কার সবাইকে। শ্রদ্ধেয় শ্রী
বাসু, এবং সবাই বন্ধুরা, আমি 3টে পয়েন্ট বলবো, খালি পয়েন্টস বলবো আর কি। আমরা তো জৈব চাষ, ফল মূল কথা বলছি, উদ্দেশ্য হলো ভালো স্বাস্থ্য। ভালো স্বাস্থ্যের জন্য এই বিভিন্ন কথা। আমি একটা গল্প নয়, ঘটনা, 1 মিনিটের মধ্যে একটা ঘটনা বলি। আপনার সবাই ছোটবেলা থেকে ডিডিটি নাম শুনেছিলাম, কেমিক্যাল কীটনাশক ডিডিটি। তার গল্পটা সবাই জানেন। আমি জায়গাটার নাম বলছি না, একটা দেশের নাম বলছি না। এইটা আমাদের স্বাস্থ্যের সঙ্গে কিরকম সম্পর্ক, আর বিশেষ করে আমাদের কৃষি, সুস্থায়ী কৃষির নিয়ে কি হয়েছিল যে ওই গ্রামে অনেক মশা হয়ে গেল, ডিডি ছড়ানো হলো, মশা মারা গেল অনেকটা, লোকের আনন্দ হলো, ম্যালেরিয়া থেকে বাঁচলো। তারপর আস্তে আস্তে দেখা গেল যে ওইখানে খুব বেশি প্লেগ হয়ে গেছে। ঘটনাটা হয়েছিল কেন বেশি ম্যালেরিয়া কমলো, প্লেগ হয়ে গেল কেন? মশা মারার জন্য ওই ডিডি ছড়ানো হয়েছে, তার ফলে পুকুরের ধারে ধারে যে মশাগুলো, মাছগুলো মারা গেল। মাছ মারা গেল, তখন বেড়াল মাছ খেত, সেই বেড়াল মারা গেল। এটা সত্যি ঘটনা। বেড়াল মারা যাওয়ার পরে দেখা গেল ওইখানকার ইঁদুর অনেক বেড়ে গেল, সেটা নিয়ে প্লেগ হয়ে গেল। এই ঘটনাটা আমি এই জন্য বলছি যে একটার সঙ্গে একটা কিভাবে সম্পর্ক আছে, এটা চেনের মতন। এবং এই ঘটনাটাকে প্র্যাকটিক্যালি আমরা ট্রাই করে দেখেছি, যেখানে জৈব চাষ সার্টিফিকেট না হলেও সাধারণ কৃষি, ন্যাচারাল কৃষি করা হচ্ছে, সেখানে জীবজন্তুর স্বাস্থ্য, ছাগলের স্বাস্থ্য, কুকুরের স্বাস্থ্য, বেড়ালের স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য, জলের ভেতরে যে প্রাণী আছে তাদের স্বাস্থ্য, এই সমস্ত স্বাস্থ্যগুলো যখন ভালো থাকছে, তখন কিন্তু এগ্রিকালচার প্রোডাক্টও ভালো হচ্ছে। তো আমার খালি এটাই বলার কথা যে আমরা যখন জৈব চাষ বা কৃষি কথা বলছি, ওটার সঙ্গে ইন্টারকানেক্টেড যতগুলো জীব আছে, প্রাণী আছে, ওটাকে চেনের মতন, একটা প্রাকৃতিক চেন। ওই চেনটা বজায় থাকলে স্বাস্থ্য ভালো থাকবে, এটাই বলা। এবং আরেকটা শেষ কথা, যে কথাটা আমরা বলছি, ছাতনা ব্লকে বাঁকুড়ায় 20টা গ্রামে আমরা আদিবাসী উন্নয়নে কাজ শুরু করছি, খুব কম দিন হলো। সেখানে দেখা গেল যে যখন ছাগলের টিকাকরণ, কৃমি ওষুধ দেওয়া হচ্ছে, কুকুরদের জন্য ওখানে দেখা যাচ্ছে, তো ওইটার সঙ্গে ওদের স্বাস্থ্য ভালো হচ্ছে। শেষ কথা, আমরা জানেন এই কোভিড এর পরে আমাদের ভাইরাল নিয়ে অনেক চিন্তা ভাবনা বেড়ে গেল। তখন ভাইরাল ডিজিজ আমি খালি বলে দিচ্ছি, এই ভাইরাল ডিজিজ বাড়ছে এবং আবার আমরা দেখছি টিভিতে কোভিড এর মতন আসছে। এর কারণটা কি? বৈজ্ঞানিক বেরিয়েছে যে বায়োডাইভার্সিটি কমছে, গাছপালাগুলো কমছে, কিছু জীবজন্তু মারা যাচ্ছে, সেইটার জন্য ভাইরাল ডিজিজ বাড়ছে এবং এই ভাইরাল ডিজিজের সংখ্যা আরো বাড়বে। এটা হলো একটা। আরেকটা যেটা স্যারও বলে যে গাছপালা, মাটি স্বাস্থ্য না ভালো থাকলে শুধু খাবার, কৃষি নয়, আমাদের জীবজন্তু তো হচ্ছেই। অদ্ভুত, বৈজ্ঞানিকরা প্রমাণিত করেছে আমাদের অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক খেলেও কাজ দেবে না। আপনি ভেবে দেখুন, আমরা এই চাষির কথা তো বলছি, কিন্তু যেটা নিয়ে মূল কথা স্যারও বারবার বলেন কি ইন্টারকানেক্টেড গুলো যদি ভালো না হয়, ভাইরাল ডিজিজ যদি বাড়ে এবং আমাদের ওষুধ খেলেও অ্যান্টিবায়োটিক কাজ না করে, তাহলে আমাদের স্বাস্থ্য কিভাবে থাকবে? অর্থাৎ প্রকৃতির জল, মাটি, কৃষি সংরক্ষণ, এটা হলো ইন্টারডিপেন্ডেন্ট। এটাকে নিয়ে এখন পুরো বিশ্বে ওয়ান হেলথ বলে প্রকল্প শুরু হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে।
যেখানে কৃষি, পশুর স্বাস্থ্য আর মানুষের স্বাস্থ্য, কৃষি, পশুর স্বাস্থ্য আর মানুষের স্বাস্থ্য, এই তিনটে মিলিয়ে ওয়ান হেলথ বলা হচ্ছে। তো যেটা স্যারও বলেন, আমাদের আবার ভাবনা কি শুধু আমাদের গাছপালা বা ধান বা মাছ নয়, এটা ইন্টারকারেন্ট গুলো দেখা, চেনের মতো, চেন ভাঙলে সব ভেঙে যাবে। নমস্কার। আচ্ছা, যা আলোচনা হলো সেকেন্ড হাফে, তাতে কয়েকটা নতুন কথা এসছে, আমি অন্তত শিখেছি। যেমন ধরুন যে অরফ্যান ক্রপস, আমরা নানা রকম ক্রপসের কথা জানি। অরফ্যান ক্রপস অর্থাৎ আজকে যেসব ক্রপসের রান্না বান্না আপনারা খাবেন। আর একটা বিষয় হচ্ছে ডাইভার্সিটি অফ ডায়েট। এটা কোনো ডায়েটিশিয়ান রুগীদের শেখায় না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে যা আমরা বহু ধরনের জিনিস খাবো, যত ধরনের জিনিস হয় তার বিভিন্ন গ্রুপস আছে, সেই গ্রুপগুলোকে ভেবে আমাদের খেতে হয়। সজনে গাছ, সজনে পাতা, সজনে ফল মানে সজনে ডাঁটা যেটা, এবং সজনের সবকিছু, এটা খুব ভালো আমাদের শরীরের পক্ষে, এটা আমরা জানি। এবং এটা বাংলার গ্রামে একটা চিরায়ত ব্যবহার হিসেবে রয়ে গেছে। এটা আজকে মরিঙ্গা বলে নতুন কিছু নয়। আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে যে ফুড চয়েস, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কেউ আমাকে বললো এটা খেতে হবে, আমি সেইটা খাবো, এর থেকেও আমার পছন্দের বিষয় তাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু সেই পছন্দের বিষয়ে যেন ম্যাকডোনাল্ড বা অন্যরা ভিড় না করে। আমি বলবো আমাদের খাবার দেখুন, চিড়ে ভিজিয়ে তাতে একটু কলা দিয়ে, ভালো কলা, এবং তার সাথে যদি পারে তাহলে সেই একটু টক দই, এইটা দিয়ে মাখুন। খেজুরের গুড়ের সময় খেজুরের গুড় দিন, তালের গুড়ের সময় তালের গুড় দিন। এখন তালের গুড়, এইগুলো তুলনায় ওই যে কি যেন আসছিল আমাদের সুগার টুগার, সেগুলো একটু কম হবে। আমরা সাবু মাখা খাওয়া ভুলে গেছি। সাবু জলে ভিজিয়ে, খুব বেশি কিছু ব্যাপার না, তাতে এই কলা, নারকেল কুড়ো, একটু মিষ্টি এই দিয়ে খান, খুব ভালো লাগবে খেতে। ঠিক সেই রকমই আমরা মুগ ডাল ভিজিয়ে এই সমস্ত সামগ্রী দিয়ে খেলে ভালো লাগবে। এখন অম্বুবাচী চলছে, এটা শুধু বিধবাদের খাবার না, এটা আমরা সবাই খেতে পারি, এবং এতে পেট ভরে, খেতেও ভালো লাগে। এর জন্য আমাদের অন্য কিছু খেতে হবে না, এগুলো আমাদের দেশি খাবার। এখানে অ্যাগ্রো ক্লাইমেটিক জোনের কথা এসছে, এটা ঠিক। প্রত্যেকটা জায়গায় তার মতো করে ফসল ফলানো দরকার, এটা প্রাকৃতিক নিয়ম। আমার এখানে যে ফসল ভালো ফলবে না, আমি কেন সেটা ফলাতে যাব? আজকে মিলেটস, এটা বাঁকুড়া, পুরুলিয়ায় কিছু কিছু হতো, তো সেটাকে যদি কেউ ফিরিয়ে আনে বাঁকুড়া পুরুলিয়ার লোক, তাহলে সেটা ভালো হবে। বাঁকুড়ার পুরুলিয়ার লোকেরা এখন খুব আনন্দ করছে, তার কারণ হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়ায় এত বৃষ্টি হচ্ছে, সেখানকার মানুষ কোনোদিন দেখেন এত বৃষ্টি। তো স্বাভাবিকভাবে ক্লাইমেটিক জোনের কথা ভাবলে ক্লাইমেটিক যে চেঞ্জেস, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। এবার ধরুন অনেকেই যারা দেখান কিভাবে ভেজাল দেওয়া হয়,
আসলে ভেজালটা এ তো আজকের ব্যাপার না, খাদ্যের সাথে যখনই সেটা ব্যবসার জায়গায় গেছে ভেজাল তখন থেকেই এসছে। এই ব্যবসাটাকে আমাদের এর মোড়টাকে পাল্টাতে হবে, অর্থাৎ ভেজাল ছাড়া জিনিস বিক্রি করতে হবে। এইটা করে আমাদের মধ্যে অভ্যাস এবং মানুষের মধ্যে অভ্যাস গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের ভেজালের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাফল এবং সুফলের কথা এসছে। আমি যখন কৃষিমন্ত্রী তখন ডক্টর রথ উনি আমার সেক্রেটারি ছিলেন, যার কথা এখানে কে যেন বললেন, এবং কেন্দ্র থেকে তখন একটা বক্তব্য পাঠানো হয়েছিল সাফল নিয়ে। সেখানে যে বক্তব্য ছিল আমাদের সেটা পছন্দ হয় সবটা মিলে, তাই আমরা সুফল বাংলা ডক্টর রথের নেতৃত্বে, এবং বলা যেতে পারে যে সেখানে শেষ পর্যন্ত সইটা ছিল আমার, সুফল বাংলা। সুফল বাংলা আমরা তখন গ্রহণ করি এই দুটো দিক থেকে। একটা হচ্ছে জিনিসের দাম যাতে আমরা কমাতে পারি, আর একটা হচ্ছে গ্রামের চাষিরা তারা যাতে একটু বেশি পয়সা পায়। এই দুটোই ছিল আমাদের মূল লক্ষ্য। এখনো পর্যন্ত সেটাই আছে, পাল্টানো হয়নি। আমরা এইটুকু আনন্দিত যে সুফল বাংলা যদি একটু অর্গানিক প্রোডাক্টসের ব্যাপারে প্রমোট করতে চান তাহলে সেটা খুব ভালো, আমরা সেটা চাই। তাহলে এখানে তাদের স্টলের জন্য কোনো অসুবিধা হবে না, তারা অবশ্যই স্টল পাবে। তারা এটা করুন, আমাদের একটু মদত করুন। আর আমাদের সব থেকে মদতদাতা যারা, সেটা হচ্ছে আমাদের ক্রেতারা, যারা আমাদের লক্ষ্মী। তো আজকে তাদের যে কাটলেটটা খাওয়ানো হলো এটা তাদের কেমন লাগলো? ভালো তো? আচ্ছা, যে চাটা খেলেন আপনারা তো বোঝেননি এটা চা না, এটাকে বুঝেছিলেন যে এটা চা? এবং এই গাছ আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি ছোটবেলা থেকে। এই পাতা ব্যবহার করা হতো রান্নার ক্ষেত্রে। রান্নায় ধরুন একটা তরকারি হচ্ছে বা কিছু হচ্ছে, এই পাতা 4-5টা ছিঁড়ে রান্নার মধ্যে দিয়ে দেওয়া হতো। এটা আগের অভ্যাস ছিল, তাতে একটা সুন্দর গন্ধ আসতো। তখন সেটা চায়ের গন্ধ কিনা এটা আমরা বুঝিনি, এটা ওরা করেছেন খুব ভালো। আর ওনারা আর যা যা করছেন এটা সবাই মিলে আমাদের যার যা প্রোডাক্টস, সেই প্রোডাক্টসগুলোকে আরো হেলদি, আরো ন্যাচারাল, আরো হিউম্যান কেন্দ্রিক, অর্থাৎ মানুষের জন্য করছি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। এই স্পেসিসটাকে আমরা তো সব থেকে বেশি ভালোবাসি, অন্য সমস্ত জীবজন্তুকেও ভালোবাসবো, তাতে কোনো সন্দেহ নেই। আর মাটির স্বাস্থ্য, গাছের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য, এই তিনটে স্বাস্থ্যকেই আমাদের 3 ধরনের ডাক্তার দরকার। এখানে একটা ডাক্তার উপস্থিত আছে, আরো ডাক্তারবাবুরা আছেন। তো স্বাভাবিকভাবে এই 3 ধরনের ডাক্তার আমাদের লাগবে। আমি এই বলে আজকের আলোচনা, আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আচ্ছা, আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর দীর্ঘায়িত করছি না, শেষ করছি অনুষ্ঠান। একটা কুইক ঘোষণা, সেটা হচ্ছে যে 3rd ফ্লোরে খাওয়া দাওয়া হবে, এবং একসাথে তো পুরো সবাই হবে না, সেই জন্য হয়তো 4th ফ্লোরে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এবং যেই ব্যাচটা শেষ হবে অন্যরা যারা অপেক্ষা করছেন 3rd ফ্লোরেই জয়েন করতে পারবেন, কিন্তু 2টো ফ্লোরেই গান হবে। অপেক্ষা করার লোকেরাও গান শুনতে পাবে, খাওয়ার লোকেরাও গান শুনতে পাবে, 2টো ফ্লোরেই গান হবে আমাদের দুজন। মেরে মেরে ওরা গান গাওয়া। হ্যাঁ প্লিজ।